হ্যালো। হ্যাঁ, শুরু করবো। ঠিক আছে। গৌরববাবু, শুরু করে দেবো হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, 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 নো প্রবলেম। নাকি 5 মিনিট 10 পর্যন্ত দেখি? 10 একটু অবধি, হ্যাঁ, 10 অবধি দেখে নিই। ঠিক আছে, ঠিক আছে, 7টা 10 পর্যন্ত দেখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক হুম হুম ঠিক হুম। আছে। যারা যারা আজকে এখনো মিটিং এ জয়েন করেননি তারা অতি সত্বর জয়েন করুন। আমাদের প্রোগ্রাম এখনই শুরু হবে। স্যার, শুরু করে দেবেন কি? স্যার। হ্যাঁ, শুরু করবো। হুম। হ্যাঁ, শুরু করছি। হ্যাঁ, 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 শুরু হ্যাঁ, করে শুরু দিন। করেন যান। হ্যাঁ, ঠিক আছে। হুম। শুভ সন্ধ্যা সকলকে। ভারতের জ্যোতির্বিদ্যা চর্চার গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ, পঞ্জিকা প্রণয়ন ও ঋতু পরিবর্তনের হিসেব কষে
কৃষি ব্যবস্থা পরিচালনা করতে এর সাহায্য নেওয়া হয়েছে। বর্তমানে মহাকাশ গবেষণা, উপগ্রহ উৎক্ষেপণ, আন্তর্গ্রহ অভিযান, চন্দ্র অভিযান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই চর্চা দেশকে বিশ্ব মঞ্চে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশ্বের প্রথম 5টি স্পেস এজেন্সির মধ্যে ভারতের ইসরোর নাম আজ উচ্চারিত হয়। জ্যোতির্বিজ্ঞানী সংস্থা আকাশগঙ্গার উদ্যোগে আয়োজিত আজকের এই অনলাইন আলোচনা সভায় আলোচনা হবে এসব নিয়েই। আলোচনার বিষয় অ্যাস্ট্রোনমি ইন ইন্ডিয়া, প্রেজেন্ট স্ট্যাটাস অ্যান্ড ফিউচার প্রসপেক্টস, অর্থাৎ ভারতের জ্যোতির্বিদ্যা বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা। আজকের এই আলোচনায় আমরা আলোচক হিসেবে পেয়েছি ডক্টর গৌরব ব্যানার্জি মহাশয়কে। তার থেকে আজ আমরা জানতে পারবো অনেক নতুন নতুন বিষয়, অনেক না জানা কথা। তার পরিচয় দিতে দু একটা কথা বলি। ডক্টর গৌরব ব্যানার্জি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের পোস্ট ডক্টরাল ফেলো। বর্তমানে তিনি গবেষণার কাজ করছেন ভাইনু বাপ্পু অবজারভেটরিতে, যেটির অবস্থান তামিলনাড়ুর কাভালুরে। শুরু করা যাক আজকে আমাদের এই আলোচনা। ডক্টর ব্যানার্জি। হ্যাঁ, নমস্কার সকলকে। আমি আশা করি দেখা যাচ্ছে এবং আমি আমার স্লাইডটা শেয়ার করব। জাস্ট একবার জানিয়ে দেবেন যে স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে এবং আমার কথাও হয়তো শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আমি ভিডিওটা অফ রাখছি। সকলকে শুভ সন্ধ্যা জানাই এবং আকাশগঙ্গা সংগঠন, যাদের সাথে আমাদের কয়েকদিন আগেই পরিচয় হয়েছে, গত 1 মাস আগে, এই ছোট্ট সুন্দর একটি সংগঠন। একটু শোটা করে দেন আপনি, স্লাইড শোতে। একদম, হ্যাঁ, এবং সুন্দর একটি সংগঠন এবং এত সুন্দরভাবে তারা এই উদ্যোগটি নিয়েছেন। আকাশগঙ্গা সংগঠনের সকল সদস্যকে এবং যারা এই উদ্যোগটি নিয়েছেন তাদেরকেও জানাই শুভ সন্ধ্যা এবং আমার তরফ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। গোবিন্দ স্যারের সাথে আলাপ হয়েছে। গোবিন্দ স্যার অত্যন্ত উদ্যোগ নিয়ে, চিরঞ্জিত বাবু ওনারা এই উদ্যোগটা শুরু করেছেন। আমরা আশা করব এই উদ্যোগে সকলে মিলে এগিয়ে যেতে পারবো ভবিষ্যতে। আজকের যে আলোচ্য বিষয়, প্রথমেই জানাই শুভ সন্ধ্যা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের তরফ থেকেও সকলকে জানাই। আসুন সকলে মিলে আজকে জানার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি আমাদের দেশে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমির ব্যাপারটা নিয়ে কি চর্চা হয়েছে আগে, কিরকম ভাবে হয়, বা ভবিষ্যতেও বা আমরা আজকে বর্তমানে কোন জায়গায় আছি এবং ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছি। অ্যাস্ট্রোনমির ফিউচারটাই বা কি আমাদের দেশে, কেন আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করি। তো এটা নিয়ে আলোচ্য বিষয় যদি বলা হয় যে একটি লেকচার বা একটি টকের মধ্যে এত বড় বিষয়টিকে নিয়ে আসতে পারা, এটা প্রায় অসম্ভব। কারণ এখানে আমরা সেই প্রেজেন্ট স্ট্যাটাস, ক্যারিয়ার প্রসপেক্ট, ফিউচার প্রসপেক্ট, পাস্ট, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এটা বিশাল বড় একটি সাবজেক্ট। তবে আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব যে অল্প অল্প করে কিছুটা গ্লিমস, কিছুটা আলো যেন দিয়ে যাওয়ার, এবং চেষ্টা করব যাতে যারা যারা ইয়াং রয়েছেন, যারা এখানে ইয়াং স্টুডেন্টস যদি কেউ থাকেন, তাদের জন্য যে ভবিষ্যতে আমরা কি করে এগিয়ে যেতে পারি এই সাবজেক্টটা নিয়ে, সেটাও আলোচনা করার কিছুটা অর্থে। বর্তমানে কি রয়েছে, কোথায় অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা হয়, কেন হয়, সেগুলোও একটু ভেবে দেখার এবং কিভাবে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি, কেনই বা পৌঁছেছি। আমরা যদি বেশ অনেকটা বছর আগে, একদম প্রাগৈতিহাসিক যুগে চলে যাই, অনেকে কোশ্চেনটা করতেই পারেন যে আমরা অ্যাস্ট্রোনমি অর্থাৎ আকাশ দেখা হঠাৎ করে শুরু করলাম কেন, কেন আমরা আকাশ দেখি, কেন মানুষ আকাশ দেখে। এই যুগে যদি আমরা চলে যাই, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এমন কোনো একটা সময় যেখানে ইতিহাস বলে কিছু ছিল না, লেখালেখির কোনো ব্যাপার ছিল না, হয়তো ঠিক করে ভাষাও তৈরি হয়নি, মানুষের মুখের ভাষা। তো সেই সময়েও কিন্তু আমরা হয়তো বলতে পারি মানুষ কিন্তু আকাশ দেখত। কিন্তু সে সময় যে কয়েকজন মানুষ যে আকাশ হয়তো দেখতেন, সেটা কোথাও লেখা নেই।
কিন্তু আমরা বুঝতে পারি যে এই আকাশ দেখার ব্যাপারটা হয়তো যবে থেকে পৃথিবীতে মানুষ এসেছে, অর্থাৎ যাকে আমরা হোমো স্যাপিয়েন্স বলি, যবে থেকে হোমো স্যাপিয়েন্স এসেছে হয়তো সেই সময় থেকেই আকাশের দিকে মানুষ চোখ তুলে তাকিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বা প্রশ্নটা হচ্ছে কেন? এই কেনর সঠিক উত্তর আমাদের কাছে জানা নেই। কারণ যেহেতু বললাম যে এক সময় একটা বিশাল সময় পর্যন্ত আমাদের কাছে লিখে রাখার কোনো উপায় ছিল না। যবে থেকে ইতিহাস লিখিত হয়েছে তবে থেকে আমরা ইতিহাসকে একটু ভালোভাবে জানার চেষ্টা করতে পেরেছি বা জানতে পেরেছি। কিন্তু একটা বিশাল হোমো স্যাপিয়েন্সের একটা বিশাল সময় কেটেছে যখন লেখার কোনো ব্যাপারই ছিল না। কিন্তু দেখা গেছে প্রাচীন যত আমরা অত্যন্ত অসাধারণ যেসব সভ্যতার কথা আমরা জানি, প্রাচীন সভ্যতা, সেক্ষেত্রে নীলের ইজিপশিয়ান সভ্যতা হতে পারে, মেসোপটেমিয়ান হতে পারে, আমাদের গ্রিক সভ্যতা হতে পারে, বা মায়া, অ্যাজটেক, যেরকম সভ্যতার কথাই আমরা জানি না কেন, দেখা গেছে সেই সময়েও আকাশ নিয়ে চর্চা মানুষ করত। কবে হঠাৎ আকাশ দেখা শুরু হলো এটা আমরা না জানলেও এটা আমরা বুঝতে পারি, জানি যে আকাশ মানুষ হয়তো দেখতে শুরু করেছিল বহু প্রাচীন কাল থেকে। তার একটা কারণ আমরা হয়তো খুঁজে পেয়েছি, তবে সেটা আমরা প্রমাণ করতে পারবো না। কারণটা খুব সম্ভবত হচ্ছে মানুষের কিউরিওসিটি। মানুষ এমন এক প্রাণী যার এমন কিছু কিছু গুণাগুণ বা দোষ রয়েছে, বা এমন কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যা পৃথিবীতে আর অন্য কোনো লিভিং অর্গানিজমস বা প্রাণীর নেই। তার মধ্যে একটা হচ্ছে ন্যাচারাল কিউরিওসিটি। উইদাউট এনি রিজন মানুষ জানতে চায় যে আচ্ছা এটা কেন হলো, সেটা কেন হলো, এইভাবে কেন হয়, কেন, কি, কখন, এই উত্তর খোঁজার বাসনা পৃথিবীতে কিন্তু আর কোনো প্রাণীর নেই। খুব সম্ভবত এই আকাশে থেকে তাকানোর কারণটাও হয়তো ছিল মানুষের ন্যাচারাল কিউরিওসিটি। মাথার উপর আকাশ আছে, রাত্রেবেলা এত সুন্দর ঝকঝক করে, দুপুরবেলা গরম ওঠে, সূর্য ওঠে, ব্যাপারগুলো কি, হঠাৎ করে মানুষের আকাশের দিকে তাকানোর রিজনটা হয়তো সেই মানুষের মধ্যে ঢুকে থাকা ন্যাচারাল কিউরিওসিটি। এবং সেই সময় থেকেই, সেই কারণেই হয়তো এরকম আদিম যুগ থেকেই মানুষ আকাশ দেখছে। তবে সেই সময় আমরা জানতাম না এই ব্যাপারগুলো কি, এই যে ডটগুলো দেখা যাচ্ছে, এই যে এইসব যা ছবি দেখা যাচ্ছে আকাশের, এই চিত্রগুলো কি। এবং এই ব্যাপারটা কিন্তু চলছিল বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, যুগ যুগ ধরে মানুষ এইভাবেই হয়তো আকাশের দিকে তাকিয়েছে। কিন্তু তারা এটা জানতে পারেনি যে এই আকাশে এই যে চিত্রগুলো দেখছি, ডটগুলো দেখছি, এটা কি, কেন দেখছি। কিন্তু আজকে যেরকম আমাদের পৃথিবীতে যেরকম বহু মানুষের মধ্যেও কিছু মানুষ থাকেন যারা ইন্টেলেকচুয়াল, তারা হয়তো অন্যদের থেকে বেশি মেধাবী, বা তারা অন্যভাবে ভাবতে পারে পৃথিবীটাকে, দুনিয়াটাকে, নেচারকে, সেই সময়ও কিন্তু সেরকম মানুষ ছিলেন, অবশ্যই ছিলেন। তাদের নাম অবশ্যই আমরা জানি না। আজকে আমাদের কাছে লেখালেখির উপায় আছে, রিসার্চ করার, ডকুমেন্টেশনের উপায় আছে। আমরা বড় বড় বিজ্ঞানীদের নাম, ইঞ্জিনিয়ারদের নাম, বড় বড় ডাক্তারদের নাম আমরা জানি, কিন্তু তখন এই ব্যাপারটা উপায় ছিল না। তো এরকমই নিঃসন্দেহে কিছু ইন্টেলেকচুয়াল মানুষ সেই সময়, আজ থেকে হয়তো হাজার হাজার বছর আগে, কিছু ইন্টেলেকচুয়াল মানুষ বছরের পর বছর, তখন এই বছর ব্যাপারটাও আসেনি, টাইম, ক্যালেন্ডার, ম্যাপ কিছুই ছিল না, কম্পাস, ঘড়ি কিচ্ছু ছিল না। কিন্তু তখন মানুষের কাছে তারা একমাত্র বন্ধু হয়ে উঠেছিল। মানুষ যে বেঁচে থাকবে এই অসাধারণ ভয়ঙ্কর পৃথিবীর মধ্যে, যখন আজ থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীতে মানুষের সংখ্যাই হয়তো 1 কোটির কম ছিল, চারদিকে বুনো জন্তু, যখন খুশি বান আসছে, যখন খুশি ভূমিকম্প হচ্ছে, যেখানে খুশি অগ্নিকাণ্ড দাবানল হচ্ছে, সেই পৃথিবীটা আজকের পৃথিবীর মানুষ কল্পনাই করতে পারবে না। সেই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু কিছু মানুষ কিন্তু বছরের পর বছর ধরে এই আকাশ দেখতে দেখতে টের পেয়েছিলেন যে আকাশটাই তাদের একমাত্র বন্ধু হতে পারে। মানুষের যে উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের উন্নয়ন আকাশ চর্চা বা জ্যোতির্বিজ্ঞান চর্চার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা যাকে বলতে পারি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইজ হাইলি অ্যাবসলিউটলি অ্যাটাচড with the understanding of the night sky, morning sky and astronomy from pre-ancient days also. কিভাবে? আমরা যদি এখনো রাতের আকাশ দেখার জন্য কলকাতা শহর বা বড় কোনো শহরের বাইরে বা গঞ্জের বাইরে, লাইট পলিউশন যেখানে নেই, ডাস্ট পলিউশন যেখানে নেই, এমন কোনো জায়গায় যাই, ধরুন কোনো শহর থেকে 300 কিলোমিটার দূরে একটি জঙ্গলে যাই, বা 200 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু, বা এমন কোনো গ্রামে যেখানে আশপাশে কোনো লাইটের পলিউশনের ব্যাপার নেই, অন্তত 30-40 কিলোমিটারের মধ্যে কোনো লাইট নেই, তাহলে কিন্তু এখনো রাতের আকাশ আমরা এরকমই দেখতে পাবো।
এটাও রাতের আকাশ, এরকমই ঝকঝক করবে তারা। এখন আমরা জানি এগুলো তারা, ম্যাক্সিমামটাই তারা, কিন্তু তখন আমরা সেটা জানতাম না। কিন্তু মানুষ দিনের পর দিন এই ব্যাপারটা দেখতে দেখতে তারা উপলব্ধি করেছিলেন, কিছু কিছু মানুষ, যে এই আকাশের তারাগুলোর মধ্যে আমরা যদি, কেন জানি না মনে হচ্ছে কিছু কিছু ব্রাইট অবজেক্ট বা ব্রাইট বিন্দুগুলো, বেশি উজ্জ্বল বিন্দুগুলো যেন ফিরে ফিরে আসছে আকাশে। এই আজকে জানি এই ব্রাইট বিন্দুগুলো হলো তারা, তো আমি তারা নিয়েই বলছি। এই ব্রাইট যে সব তারা, তাদেরকে কাল্পনিকভাবে আমি যোগ করে এক একটা কাল্পনিক প্যাটার্ন যদি আমি তৈরি করতে পারি, নোন প্যাটার্নস, আমাদের চেনা প্যাটার্ন, তাহলে আমাদের কিন্তু এই আকাশটাকে কেন্দ্র করেই একটা ম্যাপ তৈরি করা সম্ভব হবে। বা ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হলো এই যে আকাশের পটচিত্রটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার কেউ বলতেই পারে আমার এখানে মনে হচ্ছে এটা ব্রাইট, কেউ বলতে পারে এটা ব্রাইট, কেউ বলতে পারে এটা বা এটা ব্রাইট, হতেই পারে, যার যেমন খুশি। আমরা যদি এই আকাশটাকে দেখে কিছু তারাকে চিনে রাখতে পারি, কিছু বিন্দু বা তারাকে আমরা ইমাজিনারি প্যাটার্ন দিয়ে যোগ করে কিছু নোন প্যাটার্ন তৈরি করে চিনে রাখতে পারি যে আচ্ছা এই পার্টিকুলার প্যাটার্নটা কিছু সময় বাদে বাদে ফিরে ফিরে আসছে আকাশে, তাহলে কিন্তু এই আকাশটা আর এরকম মিনিংলেস তারার সমষ্টি হয়ে থাকবে না। এটা আমাদের কাছে একটা ম্যাপ হয়ে যাবে। ফর এক্সাম্পল, এই যে আকাশের পটচিত্র, এখানেও মানুষ এইভাবেই কল্পনা করেছিল। এটা বিখ্যাত সপ্তর্ষি মণ্ডল, ডান দিকে এই হচ্ছে বিখ্যাত সপ্তর্ষি মণ্ডল, 7টি তারা, যে 7টি তারা দিয়ে তৈরি হয় কোশ্চেন মার্ক, মরীচি, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, পুলস্থ, পুলহ, ক্রতু। এবং এই প্রথম যে কোশ্চেন মার্ক শুরু হচ্ছে পুলহ এবং ক্রতু, এই দুটো তারাকে আমি যদি এই ইমাজিনারি একটা লাইন দিয়ে যোগ করে সেই লাইনটাকে মোটামুটি 5 গুণ সোজা বাড়িয়ে দিই, তাহলে যে মোটামুটি এই অঞ্চলে মোটামুটি যে সব থেকে ব্রাইট তারাটা, এই তারাটাতে টাচ করব এবং এই তারাটাই হচ্ছে বিখ্যাত ধ্রুব তারা, পোল স্টার বা পোলারিস, যা অন্তত একটি মানুষের লাইফ টাইমে মোটামুটি নর্থের দিকেই ফিক্স থাকে, এক্স্যাক্ট নর্থে। এবার তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে আচ্ছা তাহলে আমি যদি রাতের আকাশে এই প্যাটার্নটাকে দেখতে পাই, সপ্তর্ষি মণ্ডল বা দ্য বিগ ডিপার ইংরেজিতে বলা হয়, তাহলে আমি এই প্যাটার্নটাকে সাহায্যেই আমি আমার রাতের আকাশের দিক নির্ণয় করতে পারবো। এমন একটা টাইম ভেবে নিন যখন কম্পাস ছিল না, ঘড়ি ছিল না, জিপিএস ছিল না, কিছুই ছিল না, গুগল ম্যাপ তো প্রশ্নই ওঠে না। তখনও কিন্তু মানুষের কাছে প্রথম ম্যাপ এবং প্রথম কম্পাস তৈরি হতে সাহায্য করলো এই আকাশের তারারাই। এই ইমাজিনারি প্যাটার্নগুলোকেই আজকে আমরা বলি কনস্টেলেশনস বা নক্ষত্র মণ্ডল। আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে এরকমভাবেই সমস্ত, বলতে গেলে প্রায় সমস্ত প্রাচীন সুপ্রাচীন সভ্যতাগুলোতে আকাশকে পর্যবেক্ষণ করেই প্রথম তৈরি হয়েছিল মানুষের পরিচিত প্রথম ম্যাপ। এবং এই কোন সময় এই বিখ্যাত কনস্টেলেশন ওরায়ন অর্থাৎ কালপুরুষ, কালপুরুষ আমরা যারা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকি, উত্তর গোলার্ধে, তারা কালপুরুষকে আমরা দেখতে পাই মোটামুটি শীতের সময়। তো শীতকালটা আমরা কালপুরুষকে বেশ ভালোভাবেই দেখতে পাই। তাহলে এবার যদি আমরা ইজিপশিয়ানরা, নীল নদ, প্রচন্ড বন্যা হয় প্রত্যেক বছর, হ্যাঁ, আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, গঙ্গা ব্রহ্মপুত্র বন্যার সময়, এখন আমরা জানি বন্যা কি করে রোধ করব, কিন্তু হাজার হাজার বছর আগে যখন মানুষ বুঝতে পারতো যে কালপুরুষকে আমরা ধীরে ধীরে আর দেখতে পাবো না রাতের আকাশে, তখন তার মানে শীতকাল শেষ হয়ে ধীরে ধীরে গরমের দিকে এগোচ্ছে। গরম শেষ হয়ে বর্ষা যখন আসতে শুরু করবে, তখনও আকাশের চিত্রটা পাল্টে যাবে। আমরা বুঝতে পারবো কখন এই যে কৃষিকার্য শুরু করব, কোন বীজ, কোন ক্রপ কখন আমরা রোপণ করব, কাল্টিভেট করব। বা একজন মানুষ এক জায়গা থেকে আরেকজন যাচ্ছে, আরেক জায়গায় যাচ্ছে, আগেকার দিনের ব্যবসা বাণিজ্য এই বিশাল সমুদ্রে, অচেনা রাজ্যে, অচেনা জঙ্গল পেরিয়ে, মাঠ পেরিয়ে, পাহাড় পেরিয়ে, অর্থাৎ ফর ন্যাভিগেশন আমাদের একটা ম্যাপ দরকার, কম্পাস দরকার। সব থেকে বিশ্বস্ত কম্পাস এই আকাশ। এখনো আমাদের ইলেকট্রনিক গ্যাজেট ফেল করে, এমন জায়গায় আমরা যাতায়াত করি মাঝে মাঝেই যেখানে ইলেকট্রনিক্সের, যেখানে মোবাইল টাওয়ার নেই, যেখানে ইলেকট্রনিক্স গ্যাজেট দিয়ে কোনো কাজ হয় না। কিন্তু আকাশ কিন্তু আমাদের কখনো ধোঁকা দেয়নি। সেই আকাশে যদি মেঘও থাকে, যদি আকাশ চেনার ক্ষমতা কোনো মানুষের থাকে, তাহলে আকাশে মেঘ থাকলেও সে কিন্তু দিক এবং টাইম নির্ণয় করতে পারে। তো এইভাবেই এই ব্যাপারটা এইভাবেই তৈরি হয়েছিল আকাশের প্রথম ম্যাপ।
এবং মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল আমরা যদি এগোতে চাই, মানুষের সভ্যতা প্রতিটা মুহূর্তে আকাশ চর্চার সাথে জড়িত। এই কনস্টেলেশন এক এক জায়গায় এক এক রকম ভাবে ভাবা হয়েছে। ওই যে বললাম, কেউ ভাবতেই পারে যে এই কয়েকটা তারা আমার কাছে ব্রাইট না লাগে, আমার কাছে এটা 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 ব্রাইট লাগলো, তাহলে আমি যদি আমার মতো একটা কনস্টেলেশন তৈরি করে নিই তাহলে তো চলবে না। এবার সেই কারণে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সমগ্র পৃথিবীতে সব থেকে হাইয়েস্ট প্রফেশনাল বডি অফ অ্যাস্ট্রোনমার্স, যারা অ্যাস্ট্রোনমির সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস ঠিক করে দেয় পৃথিবী জুড়ে। তো তাদের মত অনুযায়ী তাদের সাথে মেনে নিয়ে 1928 সালে এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন পুরো আকাশকে 88টা কনস্টেলেশনে ভাগ করে দিল। এই যে হচ্ছে আমরা চিত্রটা দেখছি, এটা হচ্ছে আমাদের শীতের আকাশ, আমাদের বিখ্যাত শীতের আকাশ। অর্থাৎ আমাদের বলতে ভারতবর্ষের নয়, উত্তর গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে আমরা যদি শীতের আকাশ দেখি তাহলে মোটামুটি যেদিকেই যাই না কেন মোটামুটি এই আকাশটা আমরা দেখতে পাই। অবশ্যই কেউ যদি 10 ডিগ্রি নর্থে বা 12 ডিগ্রি নর্থ, আমি যেখানে থাকি তার ল্যাটিচিউড হচ্ছে 12 ডিগ্রি নর্থ, সেখানে বসে থেকে আমি যেরকম আকাশ দেখতে পাবো, আর যে 80 ডিগ্রি নর্থে বসে আছে সুইডেনের ওপরে, তার আকাশ দেখাটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেগুলো পরের ব্যাপার, সেটা নিয়ে যদি চর্চা করতে হয় তাহলে আমাদের কোনো অ্যাস্ট্রোনমির ক্যাম্প করে নানান জায়গায় যেতে হবে, রাতের আকাশ দেখতে হবে দিনের পর দিন ধরে, না হলে এটা চেনা সম্ভব নয়। গুগল ম্যাপ দিয়ে আকাশ চেনা সম্ভব নয়, মনে রাখবেন। গুগল ম্যাপ আপনাকে আকাশ চেনার পরে রেফারেন্স হিসেবে আপনাকে গুগল ম্যাপ অবশ্যই হেল্প করবে, কিন্তু কোনো কিছু চেনার উপায় কিন্তু গুগল ম্যাপ নয়। তো যাই হোক, এই যে আকাশটা আমি দেখছি, এই যে বর্ডারগুলো দেওয়া আছে, এগুলো সবই সেই ইমাজিনারি ফিগার অফ দ্য নোন কনস্টেলেশনস। আমি যদি ছবিগুলো দিয়ে দিই তাহলে এই হচ্ছে সেই ছবিগুলো, এই হচ্ছে সেই আমাদের বিখ্যাত ওরায়ন, আমাদের কালপুরুষ। এবং কালপুরুষ যদি আমরা কেউ গ্রিক মাইথোলজিটা একটু ভালো করে পড়ি তাহলে পুরো আকাশটা চিনতে খুব সুবিধা হবে। যদিও গ্রিক মাইথোলজি খুবই কমপ্লিকেটেড, কিন্তু তবুও গ্রিক মাইথোলজিটা যদি মোটামুটি জানা থাকে, মোটামুটি বোঝা থাকে, তাহলে কিন্তু আকাশ চেনাটা খুব খুব সহজ হয়ে যায়। গ্রিক মাইথোলজি অনুযায়ী ওরায়ন কালপুরুষ একটি শিকারী, যে একটি বুল অর্থাৎ ষাঁড়কে মারার জন্য নিজের ওই ঢাল দিয়ে এবং নিজের ওই বিশাল সোর্ড দিয়ে যাচ্ছে। সেই বুল বা যে ষাঁড়টি কোথায়, এই পাশেই হচ্ছে সেই ষাঁড়, টরাস, বৃষ রাশি। এবং এই ওরায়ন কনস্টেলেশনকে, এই কালপুরুষকে ফলো করছে দুটি কুকুর, একটা বড় কুকুর একটা ছোট কুকুর। এই ছোট কুকুর বড় কুকুর কোথায় ফলো করছে, অর্থাৎ তার পেছনে থাকবে, পেছনে এই হচ্ছে একটা বড় কুকুর ক্যানিস মেজর, এই হচ্ছে ক্যানিস মেজর, আর একটা ছোট কুকুর হচ্ছে এইটা ক্যানিস মাইনর। এই বড় কুকুরটা, তার মধ্যে এই যে একটা তারাকে আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আকাশের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র বা তারা, তার নাম হচ্ছে লুব্ধক বা সিরিয়াস। এবার মাঝখানে হঠাৎ এই ঘোড়াটা কি করে ঢুকে পড়লো, এত ব্যাখ্যা এই মুহূর্তে সম্ভব না, কিন্তু খুব সুন্দর হচ্ছে গ্রিক মাইথোলজি। আপনারা যদি পড়েন তাহলে খুব ভালো লাগবে, এটা আমি বলতে পারি, খুব সুন্দর লাগবে। প্রথমেই পড়ে সব মনে থাকবে না, খুবই কমপ্লিকেটেড হচ্ছে গ্রিক মাইথোলজি। কিন্তু যদি একটু মোটামুটি মনে থাকে, যেরকম রামায়ণ মহাভারতের কাহিনী আমরা যদি একটু মনে রাখি, মহাভারত পড়ে যদি কেউ মনে রাখতে পারে তাহলে তার থেকে বড় পলিটিশিয়ান আর কেউ হতে পারবে না। পলিটিক্সের অসাধারণ বই হচ্ছে মহাভারত। সেরকমই আকাশের কনস্টেলেশনগুলোকে মনে রাখার একটা খুব সুন্দর রেফারেন্স হচ্ছে গ্রিক মাইথোলজি। তো এইভাবেই সমগ্র আকাশটা ভাগ হয়ে গিয়েছে। এবার আমরা যদি মনে রাখতে পারি, আমরা যদি কোনোদিন রাতের আকাশে এই যে প্যাটার্নগুলোকে চিনতে পারি, একটা বা দুটো প্যাটার্নকেও যদি চিনতে পারি কনস্টেলেশন, তাহলে ন্যাচারালি যে দক্ষ সে একটা প্যাটার্নকে চিনতে পারলে বাকি আকাশে কি কি আছে, কটা বাজে, সব জেনে যাবে। এইভাবেই কিন্তু আকাশ মানুষকে সাহায্য করতে শুরু করেছিল। এবং সেই যুগ থেকে বছরের পর বছর ধরে মানুষ কিন্তু ওই খালি চোখেই আকাশ দেখত, এবং তাদেরকে হয়তো কয়েক হাজার বছর অপেক্ষা করতে হয়েছে মহাকাশ চর্চার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট বানাতে। কারণ আমরা জানি মানুষও এখন চালাক ছিল, আগে বোকা ছিল তা কিন্তু নয়, আগেও চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ ছিলেন, তার অনেক এক্সাম্পল আমরা জানি। তো মানুষ বুঝতে পেরেছিল যে আমরা যদি শুধুই খালি চোখে কোনো একটা জিনিসকে পর্যবেক্ষণ করে যাই, দেখে যাই, তাহলে আমাদের খালি চোখের লিমিট রয়েছে। তাহলে আমাদের কিছু যন্ত্রপাতি বানাতে হবে, যে যন্ত্রপাতিকে ইউজ করে আমি আকাশকে পর্যবেক্ষণ করতে আরো ভালোভাবে পারবো, আমরা অ্যাকিউরেসি আরো ভালোভাবে পাবো আকাশ পর্যবেক্ষণ করে। তো প্রথম আকাশ চেনার যেসব যন্ত্রগুলো ব্যবহার হতে শুরু হয়েছিল তার মধ্যে বলতে গেলে হয়তো
প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টটাই হচ্ছে এটা, মানে এই পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট সেটটা, যাকে অ্যাস্ট্রোনমির টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় অ্যাস্ট্রোল্যাব। একে আমরা এখনো ইউজ করি, সমস্ত জাহাজে এই অ্যাস্ট্রোল্যাব এখনো ইউজ হয়, সমস্ত বাড়িতেও এই অ্যাস্ট্রোল্যাব ইউজ হয়, এমনকি সমস্ত যানবাহনে এই অ্যাস্ট্রোল্যাব ইউজ হয়, যে কোনো যানবাহনে, ইলেকট্রনিক যানবাহনে। এই অ্যাস্ট্রোল্যাবের মডার্ন নাম হচ্ছে সেক্সট্যান্ট, আর আরো মডার্ন নাম হচ্ছে জিপিএস, কম্পাস। তো এই প্রাচীন যুগের এই যে অ্যাস্ট্রোল্যাব, এই অ্যাস্ট্রোল্যাব কি কাজ করতো? এই অ্যাস্ট্রোল্যাব দিয়ে আমরা একটি কোনো জায়গার অল্টিটিউড বা বলতে গেলে ল্যাটিটিউড, অক্ষাংশ আমরা খুব সহজে জেনে যেতে পারি যদি আমরা রাতের আকাশে কিছু বিশেষ তারাকে দেখতে পাই, বা যদি আমরা রাতের আকাশে ধ্রুব তারাকে দেখতে পাই, তাহলে খুব সহজে এই অ্যাস্ট্রোল্যাব যন্ত্রকে ইউজ করে আমরা যেখান থেকে আমরা এই আকাশ পর্যবেক্ষণ করছি সেখানে কতটা অক্ষাংশ কত, অর্থাৎ ল্যাটিটিউড কত, সেটা আমরা খুব ইজিলি মেজার করতে পারি। আর যদি আমরা কোনো জায়গায় ল্যাটিটিউড জেনে যাই, তাহলে তার লঙ্গিটিউড, দ্রাঘিমাংশ কত, সেটাও অঙ্ক কষে বার করা যায়। তাহলে আমি কোথায় আছি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি যাবো। তো এই অ্যাস্ট্রোল্যাবের পরেও কিন্তু যে এটা যেরকম হয়তো কোনো মানুষের কাছে একটু অপরিচিত মনে হতে পারে, যে অ্যাস্ট্রোল্যাব তো শুনিনি, আমি সেক্সট্যান্ট, কম্পাস এই তো শুনেইছি, অবশ্যই। কিন্তু এই অ্যাস্ট্রোল্যাবই হচ্ছে খুব সম্ভবত পৃথিবীতে তৈরি প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট আগে তো তৈরি হতো এরকমই বিশাল বিশাল কোনো পাথর দিয়ে, এরকম মেটালস দিয়ে, হ্যাঁ, ধাতু দিয়ে, কাঠ দিয়ে, কিন্তু এগুলো বিশাল বিশাল ছিল। হ্যাঁ, যেরকম একটা পুরনো যুগে তৈরি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা সবাই চিনি, সূর্য ঘড়ি বা সানডায়াল। সকালবেলা সূর্যকে দেখে সঠিক টাইম বলে দেওয়ার উপায় হচ্ছে এই সানডায়াল। মনে রাখবেন বন্ধুরা, এখনো পর্যন্ত পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যেসব ঘড়ি, সেটা কিন্তু আমাদের এমনকি হাই লেভেল ডিজিটাল ক্লকও নয়, এটা হচ্ছে সানডায়াল। এত প্রিসাইসনেস একটা ডিজিটাল ক্লকও কিন্তু দিতে পারে। নতুন আপনি যখন ঘড়িটা কিনবেন তখন আপনার ডিজিটাল ক্লক খুব ভালো থাকতেই পারে নিশ্চয়ই, কারণ একটা ভালো কোম্পানি ভালোভাবে সেটা তৈরি করেছে। কিন্তু দিনের পর দিন ইউসেজের ফলে কিন্তু সেটাও তো একটা ইলেকট্রনিক ডিভাইস, একটা ইলেকট্রনিক গ্যাজেট, তারও একটা ক্ষয় হয়। কিন্তু আপনি ভাবুন তো, এই যে জিনিসটা, এর আবার ক্ষয় কি? এই দুটো কাঠের তৈরি স্ল্যাব যদি থাকে, এই দাগগুলো যদি মার্কিংটা ঠিকভাবেই থাকে, আর সূর্যটা যদি আকাশে থাকে, তাহলে এর ক্ষয় বলে কিছু নেই, চিরন্তন ঠিক ঠিক টাইম দেখাবে। এক্সাম্পল, আপনারা কি জানেন আমাদের পৃথিবীতে এই পুরনো যুগে তৈরি যে সানডায়াল, সূর্য ঘড়ি, পৃথিবীর সব থেকে বড় এবং সব থেকে সুন্দরতম, সব থেকে অ্যাকিউরেট সানডায়ালটা কোথায় আছে? সেটা আমাদের ভারতবর্ষেই রয়েছে। সেটা রয়েছে হচ্ছে জয়পুরের বিখ্যাত এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, যাকে আমরা যন্তর মন্তর বলে ডাকি। কে বানিয়েছিলেন? 1720 পর থেকে সেই সময়ের একজন রাজা ছিলেন রাজস্থান অঞ্চলের, সওয়াই জয় সিং টু। তিনি নিজে অ্যাস্ট্রোনমিতে খুব ইন্টারেস্টেড ছিলেন। তিনি নর্থ ইন্ডিয়ার মোট 5টি জায়গায় এরকম 5টি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি বানিয়েছিলেন। এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, এটা মডার্ন অবজারভেটরি নয়। হ্যাঁ, কারণ তখনও আমাদের খুব ইম্পর্টেন্ট সব ডিসকভারি, ইনস্ট্রুমেন্ট, যেরকম দূরবীন আবিষ্কার, এগুলো হয়নি। তো দূরবীন আবিষ্কারের আগের যুগে, বা দূরবীন আবিষ্কার হলেও ভারতবর্ষে ততটা তার প্রচলন শুরু হয়ে যায়নি। তো দূরবীন না ব্যবহার করে মানুষ দূরবীনের আগে যেসব যন্ত্রপাতি ব্যবহার করত মহাকাশ পর্যবেক্ষণের জন্য, সেই সমস্ত যন্ত্রপাতির একটা অসাধারণ সমন্বয়ে এই যন্তর মন্তর জয়পুরে এখনো সংরক্ষিত আছে। আর এই যন্ত্রটার নাম হচ্ছে সম্রাট যন্ত্র। আপনারা যদি এখানে যান তাহলে দেখতে পাবেন প্রতি 2 সেকেন্ডে অ্যাকিউরেট প্রিসাইজ টাইম বলে দিচ্ছে এখনো এই যন্ত্রটা। ওয়ার্কিং সানডায়াল, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড ফাইনেস্ট, 90 ফুট উঁচু, বিশাল। আপনারা যদি কেউ একবার জয়পুর যান, তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, ছেলে মেয়ে কেউ যদি ইন্টারেস্টেড হয় অ্যাস্ট্রোনমিতে, এই অ্যাস্ট্রোনমির ইন্টারেস্ট আরও বাড়িয়ে দেওয়ার একটা উপায় হচ্ছে একটু ঘোরা। অবশ্যই একটু ঘুরে বেড়ান, একটু যান কোথাও নিয়ে গিয়ে। তা কোথায় যাবেন তার একটা এক্সাম্পল হচ্ছে জয়পুর। জয়পুর ঘুরতে গিয়ে অবশ্যই এই যন্তর মন্তর দেখে আসুন। নিজে থেকে এইসব যন্ত্রগুলো কি করে কাজ করে বুঝতেও পারবেন না। সুতরাং ওখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গাইডরা রয়েছে, অবশ্যই সেই গাইড নিয়ে ঘুরে দেখুন সারাদিন ধরে এই যন্তর মন্তর। আমি বলে দিতে পারি গায়ে কাঁটা লেগে যাবে। অসাধারণ এই যন্তর মন্তর। এই হচ্ছে সেই সম্রাট যন্ত্র। এইদিকে আছে হাওয়া মহল, এই দিকটায়। হ্যাঁ, এরকম মোট 12টি যন্ত্র এখনো, যেটা উনি বানিয়ে গিয়েছিলেন, এখনো সেখানে রয়েছে।
আমরা দিল্লিতেও যেতে পারি, দিল্লিতেও এই যন্তর মন্তর আছে সওয়াই জয় সিং এর বানানো, কিন্তু এতগুলো যন্ত্র নেই। এছাড়া অন্যান্য জায়গায় যেখানে যেখানে তৈরি হয়েছিল, বেনারস বা উজ্জয়িন, এইসব জায়গায় অত ভালোভাবে আর মেনটেন নেই, কোনো জায়গায় ধ্বংস হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু জয়পুরের যন্তর মন্তর পৃথিবীর এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিগুলো যেখানে যেখানে রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের এই জয়পুর যন্তর মন্তর। অবশ্যই অবশ্যই যারা মহাকাশ বিজ্ঞান ভালোবাসেন অবশ্যই একবার ঘুরে আসবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এইভাবেই কিন্তু চলতো মহাকাশ চর্চা। কিন্তু একটা সময় এলো 1609 সাল। 1609 সালের পর থেকে কিন্তু মহাকাশ চর্চা বদলে গিয়েছিল। সেই 1609 সালে কি হয়েছিল সেইখানে আমি আসব, তার আগে আমি ফিরে আসুন। আমি তো এই একটা দুটো এক্সাম্পল দেখালাম যে মোটামুটি কিভাবে মহাকাশ চর্চা বা জ্যোতির্বিজ্ঞান চর্চা হচ্ছিল। এই জ্যোতির্বিজ্ঞান চর্চা আমাদের ভারতবর্ষে কি হচ্ছিল না? নিশ্চয়ই হচ্ছিল। বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানের চর্চা আমাদের ভারতবর্ষে হয়েছে। আমি এখানে কিছু প্রমিনেন্ট এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমার্সদের নাম দিয়েছি, লগদ, ভাস্কর, বরাহমিহির, আর্যভট্ট। অবশ্যই এনারা প্রত্যেকেই বড় মাপের জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। কিন্তু একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, আগেকার দিনের এই সময়ের যে আজ থেকে ১৩,০০০ বছর আগে, ১০০০ বছর আগে, ২০০০ বছর আগে বা ৫০০-৭০০ বছর আগে জ্যোতির্বিজ্ঞান চর্চা ভারতবর্ষে যেভাবে হতো সেটা কিন্তু আমি বলতে পারি কিছুটা অর্থে ব্যবহারিক জ্যোতির্বিজ্ঞান চর্চা। অর্থাৎ যেটা এই ইন্ট্রোডাকশনে যেটা গোবিন্দ স্যার বলছিলেন যে আমাদের দেশে বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞান চর্চা হচ্ছে, কিন্তু কি কারণে হচ্ছে? আমি ডে টু ডে লাইফটা কি করে ভালোভাবে কাটাবো, কমফোর্টেবলি কাটাবো, সুস্থভাবে কাটাবো, সেই কাজের জন্য, সেই ডে টু ডে কমফোর্টেবল লাইফের জন্য যেটুকু জ্যোতির্বিজ্ঞান চর্চা প্রয়োজন সেটা হতো। অর্থাৎ কৃষিকার্যের জন্য আমাদের আকাশসেনা প্রয়োজন, হ্যাঁ, কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ন্যাভিগেশনের জন্য জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান প্রয়োজন, বা নানান বছর জুড়ে আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে নানান রকম ফেস্টিভ্যালস হচ্ছে, নানান রকম পুজো আর্চা, নানান রকম অনুষ্ঠান, সংস্কৃতি, রীতিনীতি পালন করা হচ্ছে। সেই কাজগুলোর জন্য তো আমাদের আকাশের সূর্যচন্দ্র কোথায় আছে, হ্যাঁ, অন্য প্ল্যানেট কোথায় গেল, এই সবের জন্যই কিন্তু আমাদের জ্যোতির্বিজ্ঞান চর্চা প্রয়োজন। এই ব্যবহারিক কাজে লাগানোর জন্য যে জ্যোতির্বিজ্ঞান চর্চা প্রয়োজন সেটাই মূলত হচ্ছে এই এনশিয়েন্ট ইন্ডিয়াতে। এনশিয়েন্ট ইন্ডিয়া বলতে আমি কিন্তু এখানে মোটামুটি ৩০০-৪০০ বছর আগে অব্দিও ধরে নিচ্ছি। কিন্তু এদের মধ্যে একজন এক্সেপশনাল পার্সন ছিলেন এই আর্যভট্ট, যে শুধুমাত্র আমি মহাকাশে একটা সোলার ইক্লিপস অর্থাৎ গ্রহণ কেন হয়, বা আমাদের পৃথিবীটা ঘুরছে নিজের চারদিকে নাকি সূর্যটা পৃথিবীর চারদিকে ঘুরছে, এই নিয়ে ভাবা, এটা ভেবে আমাদের কালকে লাভ কি? কালকে লাভ আছে কি নেই সেটা পরের কথা। কিন্তু এই ব্যবহারিক জ্যোতির্বিজ্ঞানের বাইরে বেরিয়ে মানুষের যে ন্যাচারাল কিউরিসিটি, সেই কিউরিসিটির কারণে মহাকাশের দিকে তাকিয়ে সূর্য কেন গোল, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, গ্রহণ কেন হয়, এই সব কোশ্চেন করতে পারা এবং তার উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা খুব সম্ভবত ভারতবর্ষের মাটিতে প্রথম করেছিলেন এই আর্যভট্ট। এবং সেই কারণেই আমরা এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমার্স অফ ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি সম্মানের জায়গায় রাখি আর্যভট্টকে। হ্যাঁ, আপনারা হয়তো দেখতেই পেয়ে গিয়েছেন যে শুধু কেন তিনি এটা ভেবেছিলেন শুধু তা নয়, তার লেখা একটি বই রয়েছে আর্যভাটিয়া, যা এখনো রয়ে গিয়েছে। সেই আর্যভাটিয়া বই ডিকোড করার পরে দেখা গিয়েছে তিনিই ছিলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। তিনিই ছিলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি একদম সাধারণ অঙ্কের সাহায্য নিয়ে, ক্যালকুলাস তখন আবিষ্কার হয়নি, সাধারণ ত্রিকোণমিতির সাহায্য নিয়েই বলে দিতে পেরেছিলেন, একদম সুন্দরভাবে ক্যালকুলেট করে দিয়েছিলেন যে আমাদের পৃথিবী নিজের চারদিকে, অক্ষের চারদিকে ঘোরে এবং একদিনের টাইমিংটা কত, হোয়াট ইজ দ্য টাইম অফ ওয়ান ডে। এখন সুপার কম্পিউটার দিয়ে চেক করে আমরা দেখেছি যে ভীষণ ভীষণ পারফেক্ট প্রিসাইজ টাইমিং উনি বলে দিয়েছিলেন। এই কাজগুলি উনি কখন করেছিলেন? এই আর্যভাটিয়া বইটি খুব সম্ভবত যে সময় লেখা হয়েছিল এটা হচ্ছে 500 সাল, 500 খ্রিস্টাব্দের আগে, তো মোটামুটি 475 বা 480 এই সময় নাগাদ, বা 490 থেকে 500 সাল এই সময় নাগাদ এই আর্যভট্ট বেঁচেছিলেন। তো সেই সময়ের কোনো সমসাময়িক সময়ে কিন্তু তিনি নিজের কাজগুলো করেছেন এবং উনি আর্যভাটিয়া লিখে দিয়েছেন। এই বইটি এখনো বেঁচে আছে বলেই আমরা জানতে পেরেছি যে কি কি কাজ উনি করেছিলেন, কেন উনি অন্যদের থেকে ডিফারেন্ট ছিলেন। তার মানে বাকিরা কোনো কাজ করেনি তা নয়, এই প্রত্যেকের লেখা বই এখনো এক্সিস্ট করে। হ্যাঁ,
কিন্তু তাদের কাজের মধ্যে এই ব্যবহারিক জ্যোতির্বিজ্ঞানটাই কিন্তু মূলত উঠে এসছে। আর এটাও হয়তো আমরা অনেকে জানি না বলেই এটা বলে দিই, যে আমরা হয়তো অনেকেই খেয়াল রাখিনি বা বুঝতে পারিনি বা জানতাম না, পৃথিবীর ইতিহাসে সব থেকে বড়, সব থেকে লং রানিং অ্যাস্ট্রোনমি রিলেটেড কোনো ইনস্টিটিউট আমাদের দেশেই কিন্তু একসময় ছিল। সেটা হচ্ছে কেরালা স্কুল অফ অ্যাস্ট্রোনমি, কেরালাতে ছিল। প্রায় 400 বছর ধরে এই স্কুল চলেছিল। বহু হাজার জ্যোতির্বিজ্ঞানী সেই জায়গা থেকে তৈরি হয়েছে। অবশ্যই আমি এখানে একটা নাম দিতে পেরেছি, সব থেকে দুর্ধর্ষতম জ্যোতির্বিজ্ঞানী যিনি এই কেরালা স্কুল অফ অ্যাস্ট্রোনমি থেকে বেরিয়েছিলেন, অবশ্যই নমস্য ব্যক্তি হচ্ছেন এই নীলাকান্ত সোমিয়াজি। কেন আমি এর নামটা বললাম, আপনারা নিজেরাই একটু কিউরিওসিটি নিয়ে খুঁজে দেখবেন তো গুগলে, এই নামটাকে সার্চ করে। নীলাকান্ত সোমিয়াজির নামটাই কেন গৌরব ব্যানার্জি বলল? 400 বছরে বহু অ্যাস্ট্রোনমার এখান থেকে বেরিয়েছে। এক অসামান্য অ্যাস্ট্রোনমার ছিলেন তিনি, অদ্ভুত। তো যাই হোক, আমি আগেই বলেছি যে যেহেতু এই পরিসরটাই এত বড়, যে এনশিয়েন্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি নিয়ে যদি চর্চা করতে হয়, তাহলে হয়তো ওই 1 ঘন্টা মানে 60 মিনিটের ক্লাস না করে 60টা লেকচারের হয়তো একটা কোর্স করতে হবে, তাহলেও এনশিয়েন্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি শেষ হবে না। তাহলে মডার্ন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি তো আরোই বিশাল, আর গ্লোবাল অ্যাস্ট্রোনমি তো আরো বিশাল। তা আমি যার ফলে খুব ছোট্টর মধ্যে একটু ফ্লেভারটা দিয়ে যেতে চাইছি। আপনারা এদের যে কারোর সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতে পারেন, আর একটু পড়াশোনা করতে পারেন। ভবিষ্যতে আমরা এই নিয়ে আরো তর্ক, আরো ডিবেট, আরো ডিসকাশন ক্লাস রাখতে পারি। কল্যাণীতে এই আকাশগঙ্গা সংগঠন রয়েছে, আমরা সেখানেও কখনো কখনো মিট করতে পারি, হ্যাঁ, পার্সোনালি মিট করতে পারি, ভালো লাগবে। এবং অ্যাস্ট্রোনমি এমনই একটি ফ্যাসিনেটিং সাবজেক্ট, তার ইতিহাস জানলে পরেও যেমন ভালো লাগবে, তার বর্তমানটা জানলেও খুবই এক্সাইটিং, ভালো লাগবে। তো এইভাবেই কিন্তু চলছিল অ্যাস্ট্রোনমি চর্চা। কিন্তু ওই যে বললাম, 1609 সালে সবকিছু চেঞ্জ হয়ে গেল। 1609 সালে গ্যালিলিও গ্যালিলি নিজের তৈরি প্রথম দূরবীন দিয়ে আকাশের দিকে তাকালেন। মনে রাখতে হবে, গ্যালিলিও কিন্তু দূরবীন আবিষ্কার করেননি। যিনি দূরবীন আবিষ্কার করেছিলেন তিনি বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন ডাচ একজন চশমা বিক্রেতা বা স্পেকটেকল মেকার, চশমা প্রস্তুতকারক। তার নাম হ্যান্স লিপারসে। তার নামেই 1608 সালে টেলিস্কোপ আবিষ্কারের পেটেন্ট রয়েছে। কিন্তু গ্যালিলিও ওই খবরটা পেয়ে কয়েকদিনের মধ্যেই বানিয়ে নিয়েছিলেন এই দূরবীনটা। এবং এমন একটা যন্ত্র নাকি মানুষ হাতে পেয়েছে, যে যন্ত্রের সাহায্যে দূরের জিনিসকে বড় দেখা যায় বা কাছে দেখা যায়। তাহলে সব থেকে দূরের জিনিস খালি চোখে আমরা কি দেখতে পাই? আকাশের জিনিসগুলোই। এই বুদ্ধিটা কিন্তু গ্যালিলিওর ছিল, সেই কারণেই গ্যালিলিও মহান। 1609 সালে এই ব্যাপারটা চিন্তা করতে পারা, যে যখন আমরা সবকিছু জানি যে সবকিছুর মূলে আমরা রয়েছি, সব পৃথিবী সব থেকে সর্বশ্রেষ্ঠ, পৃথিবী সমগ্র মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে, আমরাই সুপ্রিম, আমাদের উপরে আর কিছু নেই। সেই সময় এই ব্যাপারটা ভেবে গ্যালিলিও একটি দূরবীন বানিয়ে সেই দূরবীনটা দিয়ে আকাশের দিকে তাকালেন। অ্যান্ড 1609কেই ওই জন্য বলা হয় ইট চেঞ্জড এভরিথিং। 1609 is the time which gave birth to modern science, to modern thinking, definitely modern astronomy, সবকিছু, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। কারণ আমরা যা জানতাম তা প্রায় সব চেঞ্জ হয়ে গেল এই আকাশকে দূরবীন বা এরকম অসাধারণ একটা যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করার উপায়টা পেয়ে যাওয়ার পরে। তো এই দূরবীন কি করে তৈরি হয়, দূরবীনের ইতিহাস আবার আরো অসাধারণ, সেই নিয়েও আমি আর খুব বেশি এগোচ্ছি না। আমি এইটুকু বলতে চাই যে আগে নেকেড আই বা ওই স্টোন ইনস্ট্রুমেন্টস, মেশনারি ইনস্ট্রুমেন্টস দিয়ে আকাশ দেখার যে লিমিটেশন ছিল তা ভেঙে গেল যখন থেকে আমরা আমাদের হাতের মুঠোয় পৃথিবীতে বোধহয় আবিষ্কৃত সব থেকে ইম্পর্টেন্ট 5টা যন্ত্রের মধ্যে একটা হচ্ছে দূরবীন। এই দূরবীন যখন মানুষ হাতে পেয়ে গেল, এবার এই দূরবীনও তো আরো অনেক এগিয়ে গিয়েছে। যেরকম আজকে আপনারা যদি কেউ একটা টেলিস্কোপ বা দূরবীন কিনতে চান, ন্যাচারালি আপনারা অনেক সুন্দর দূরবীন কিনতে পারবেন। তবে এটা বুঝে নিতে হবে, দূরবীন কিনলেই তো হলো না। আকাশটা না চিনে যদি দূরবীন কেনেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। কারণ এটা আমাদের বুঝতে হবে, এটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই, যে আচ্ছা ঠিক আছে আমার খুব ভালো লাগছে আকাশ, আমি একটা দূরবীন কিনে নিলাম, একটা টেলিস্কোপ, একটা ভালো বাইনোকুলার কিনে নিলাম, কিন্তু আমি আকাশটাই তো চিনি না। আমাদের বুঝতে হবে টেলিস্কোপ ইজ নট আ টয়, ইট ইজ আ সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট, দিস ইজ নট আ টয়। আমি আকাশ না চিনে যদি দূরবীন নিয়ে আমি যদি শুধুই চাঁদ দেখি, চাঁদ দেখতে খুব ভালো লাগবে দূরবীন দিয়ে, কিন্তু চাঁদ ছাড়াও তো আকাশে অনেক কিছু আছে, আকাশটা অসাধারণ। এবং এমন জায়গায় যদি আমি দূরবীনটা নিয়ে যাতায়াত করতে পারি, যে আমার গাড়ি থাকতে পারে, নাও থাকতে পারে, বাইক থাকতে পারে, যাই থাকুক না কেন,
আমি এমন জায়গায় যদি যাতায়াত করার ক্ষমতা রাখি যেখানে আকাশটা একটু সুন্দর পাবো, তাহলে দূরবীন নিয়ে বাইনোকুলার নিয়ে অসাধারণ লাগবে। আদারওয়াইজ আকাশ চর্চাটা কিন্তু ওই নেকেড আইতে শুরু করাটাই যতটা সম্ভব আমি সাজেস্ট করি। এবং তারপরে যদি কেউ এগিয়ে যেতে চায়, একটা ছোট বাইনোকুলার, এত বড় বাইনোকুলারের দরকার নেই, ছোট বাইনোকুলার, তারপর যদি আরো তার চর্চা বাড়তে শুরু হয় তাহলে আপনি নিশ্চয়ই একটা নিজের পছন্দের মতো দূরবীন কিনতে পারেন। কিন্তু এইটা কিনবো নাকি এটা কিনবো নাকি এটা কিনবো, তিনটেই কিন্তু তিন ধরনের দূরবীন, কিন্তু এগুলো মডার্ন দূরবীন। মনে রাখতে হবে এগুলো হচ্ছে অ্যামেচার টেলিস্কোপস। অবশ্যই এগুলো পার্সোনালি কেনা যায়। দূরবীন কেনার বহু কোম্পানি আজকে ভারতবর্ষে রয়েছে, টেলিস্কোপ বা বাইনোকুলারের ভালো ভালো দূরবীন ভারতবর্ষেও পাওয়া যায়। বাট তার আগে আকাশটা একটু চিনে নিলে কিন্তু খুব সুবিধা হবে, না হলে এটা আলটিমেটলি বাড়িতে পড়ে থেকে নষ্ট হয়। দূরবীন কিন্তু খুব সফিস্টিকেটেড লেন্স বা মিরর, আয়না দিয়ে তৈরি, এবং লেন্স বা মিররের উপরে যদি আপনি বাড়িতে রেখে দেন তাহলে ফাঙ্গাস পড়ে যাবে, আলটিমেটলি সেটা গার্বেজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আসল কথা। কিন্তু আমরা যারা প্রফেশনাল অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে তাদের তো ধরুন এটা আমরা দেখেই বুঝতে পারছি এগুলো ছোট ছোট দূরবীন, খুব সুন্দর জিনিস, কিন্তু এই দূরবীন দিয়ে তো অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি বানাতে হয়েছে নানান জায়গায়, নিশ্চয়ই আছে। আমাদের এই আইআই এর নেটওয়ার্কের মধ্যেই ফিজিক্যালি চারটি জায়গায় ভারতবর্ষের মধ্যেই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রয়েছে। তার মধ্যে সমগ্র ভারতবর্ষের সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রয়েছে হচ্ছে তামিলনাড়ুর ভাইনুবাপ্পু অবজারভেটরি, কাভালুর বলে একটি ছোট্ট ঘন জঙ্গল সমষ্টির জায়গায়। এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটি অপটিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, যেখান থেকে তারা, গ্যালাক্সি, নক্ষত্র সব দেখা যায়, এবং বছরের পর বছর ধরে জ্যোতির্বিজ্ঞানীরা এই ব্যাপারগুলো পর্যবেক্ষণ করে গবেষণার জন্য এই ভাইনুবাপ্পু অবজারভেটরিকে ব্যবহার করেন। যদি আমরা শুধু সূর্য দেখতে চাই তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের কাছে একটি সম্পূর্ণ সোলার অবজারভেটরি রয়েছে, এটা কোডাইকানালে রয়েছে, তামিলনাড়ুর বিখ্যাত
শৈল শহর, এই কোডাইকানাল সোলার অবজারভেটরিও কিন্তু ওয়ান অফ দ্য রিচেস্ট সোলার অবজারভেটরি। রিচেস্ট বলতে আমি শুধু পয়সা দিয়ে বলছি না, আমি বলছি ডেটা। ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য রিচেস্ট সোলার অবজারভেটরি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এছাড়াও আমাদের কাছে রয়েছে রেডিও অবজারভেটরি। ব্যাঙ্গালোরের কাছে একটি ছোট্ট জায়গা গৌরী বিদানুর, প্রায় ব্যাঙ্গালোর থেকে 80 কিলোমিটার 70 কিলোমিটার দূরে, সেখানে রয়েছে আইআই এর রেডিও অবজারভেটরি। তবে যেহেতু আকাশ চেঞ্জ হয়ে যায়, ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়, তা আমাদের তো সবসময় খুঁজে বার করতে হয় যে ভালো রিমোট প্লেস কোথায় আছে, যেখানে ক্লাইমেটটাও ঠিকঠাক রয়েছে, আকাশ পর্যবেক্ষণ সম্ভব। তো সেরকমই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপটিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিগুলোর মধ্যে একটা আমাদের ভারতবর্ষেই রয়েছে। সেটা রয়েছে কোথায়? লাদাখে। লাদাখের থেকে প্রায় চায়না বর্ডারের দিকে এগিয়ে গিয়ে ছোট্ট একটা গ্রামের মতো জায়গা, ছোট্ট গ্রাম, হ্যাঁ, সেখানে 50টার বেশি বাড়ি নেই, এই হ্যানলে, একদম চায়না বর্ডারের কাছে লাদাখে। সেইখানে রয়েছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। এছাড়াও আইআই এর নানান নেটওয়ার্ক, নানান কোলাবোরেশন এ তো রয়েছে। আইআই ছাড়াও কি আর অন্য ইনস্টিটিউট নেই? নিশ্চয়ই আছে। এই প্রত্যেকটি ইনস্টিটিউটই মেজরলি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ডিপার্টমেন্ট অফ স্পেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত ডাইরেক্টলি। হ্যাঁ, তা আমি বলছি যে আমি অন্যান্য ইনস্টিটিউটেও আসবো। তা আমি বলছি যে এই যে অবজারভেটরি নাকি আমাদের দেশে আছে, একটা এক্সাম্পল দেখাই। এই হচ্ছে সেই ভাইনু বাপ্পু অবজারভেটরি। আমরা ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের মানুষরা যারা অপটিক্যাল অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে, ভারতে থেকে যারা কাজ করে, এমন একজনও নেই যে বলবে যে দাবি করতে পারবে যে আমি এই অবজারভেটরি থেকে কোনোদিন কোনো সাহায্য পাইনি। এটা হতেই পারে না প্রায়। এই ভাইনু বাপ্পু অবজারভেটরিকে আমরা ভালোবেসে টেলিস্কোপ টাউন অফ ইন্ডিয়া বলে ডাকি। দেখতেই পাচ্ছেন একটা বিশাল জঙ্গলের ভেতরে, প্রায় 100 একর জমির মধ্যে চারদিক ঘেরা নীলগিরির জঙ্গল, কিলোমিটারের পর কিলোমিটার শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিচ্ছু নেই। এই যে বিখ্যাত এই নীলগিরির জঙ্গল, এই অঞ্চলটা যেখানে আমরা থাকি, আমি এখানেই থাকি, এখানেই আমার পোস্টিং। এই অঞ্চল এবং এর আশপাশের অঞ্চল বিখ্যাত হচ্ছে এই অবজারভেটরির জন্য, বিখ্যাত হচ্ছে আরেকটি বিশেষ কারণে। পৃথিবীর সব থেকে দুর্দান্ত চন্দন কাঠ, বিখ্যাত চন্দনদস্যু বীরাপ্পনের জায়গা হচ্ছে এই অঞ্চলটা। তো সেইখানেই আমরা থাকি এবং এই অঞ্চল জুড়ে দেখতেই পাচ্ছেন এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এই পার্টিকুলার ভিভিও অবজারভেটরিতে নানান টেলিস্কোপ রয়েছে, নানান মাপের, নানান বড় ছোট, নানান কারণের টেলিস্কোপ। এটা সম্পর্কে আপনারা যদি জানতে চান অবজারভেটরি, তাহলে এই পার্টিকুলার আর্টিকেলটা একটু খুলে দেখতে পারেন। এর হিস্ট্রি নিয়ে সবই লেখা হয়েছে। এবং কেউ যদি এখানে আসতে চান ইন্ডিয়ান হলে পরে, তো অবশ্যই আপনি আসতে পারেন, কিন্তু কোনো একটা একাডেমিক কারণ দেখিয়ে আসতে হবে। যদি আকাশগঙ্গা অর্গানাইজেশনের তরফ থেকে আসার ব্যবস্থা করা হয়, তাহলে তো অবশ্যই একটা টিম নিয়ে আপনারা আসতেই পারেন। অন্তত 2 থেকে 3 মাস আগে প্রপার একটা পারমিশন নিয়ে, যে আমরা একটা অ্যামেচার অ্যাস্ট্রোনমি অর্গানাইজেশন, আমরা টিচিং ট্রেনিং এর জন্য, অ্যাস্ট্রোনমি আউটরিচের জন্য আমরা আসতে চাই। আপনারা নিশ্চয়ই আসতে পারেন, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলে ব্যবস্থা করতেই পারি। এখানে আসার জন্য কোনো টাকা লাগবে না, এটা ফ্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ। তো এই অবজারভেটরিতে দূরবীনগুলো কত বড় বড়, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ডোমের স্ট্রাকচারটা, ডোমটা খোলা, এর ভেতরে যে দূরবীনটা আছে, এই হচ্ছে সেই দূরবীনটা, এই হচ্ছে সেই দূরবীনটা। বিশাল বড় বড় দূরবীন, দেখাই যাচ্ছে যে আশপাশে যারা মানুষরা দাঁড়িয়ে আছে তাদের কতটা ছোট। এবং এটা 40 ইঞ্চি 40 ইঞ্চ টেলিস্কোপ বা 1 মিটার টেলিস্কোপ বলা হয়। কিন্তু এশিয়ার সব থেকে লার্জেস্ট অপটিক্যাল টেলিস্কোপ 2015 সাল অবধি এখানেই ছিল, এখনো আছে। সেটা হচ্ছে 93 ইঞ্চি। 93 ইঞ্চি বলতে আমি কি বোঝাচ্ছি? 93 ইঞ্চি বলতে আমি বোঝাচ্ছি এই যে দূরবীনের নিচে যে মিরারটা থাকে, সেই মিরারটার ডায়ামিটার, ব্যাস কতটা। এটা যত বড় হবে তত বেশি দূরের আলোকে আমরা ক্যাপচার করতে পারবো, তত বেশি পাওয়ারফুল হয়ে যাবে দূরবীন। তো এই যে দূরবীনটা আমি দেখছি, এই যে দূরবীনটা রয়েছে, এটা যে কি বিশাল, সেই স্ট্রাকচারটাও কত বিশাল। এই টোটাল 6 তলা বাড়ির মধ্যে এই স্ট্রাকচারটা রাখা হয়েছে। সম্পূর্ণ ভারতবর্ষে তৈরি ফার্স্ট ইন্ডিজিনাস ন্যাশনাল টেলিস্কোপ অফ ইন্ডিয়া এটাই। তো এই স্ট্রাকচারটার পাশে দেখুন, পাশে মানুষজন দাঁড়িয়ে আছে, তাহলেই বোঝা যাবে যে এটা কি বিশাল। এটার নাম হচ্ছে ভাইনু বাপ্পু টেলিস্কোপ। ভাইনু বাপ্পু ছিলেন আমাদের মানালি কালাদ ভাইনু বাপ্পু, এই অবজারভেটরির এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের ফাউন্ডার। হু ইজ ভাইনু বাপ্পু? মডার্ন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমির জনক বলে ডাকা হয় মানালি কালাদ ভাইনু বাপ্পুকে। আপনারা খুঁজে দেখতে পারেন, এর সম্পর্কে একটু পড়তে পারেন। হ্যাঁ, অসাধারণ মাপের একজন বিজ্ঞানী ছিলেন। যাই হোক, এইরকম দূরবীনগুলো যেরকম আমাদের এই আইআইএতে আছে, শুধুই কি আইআইএতেই আছে? শুধুই কি আইআইএ এর মাধ্যমেই এগুলো পরিচালিত? তা কিন্তু নয়। আইআইএ ছাড়াও কিন্তু অন্যান্য ইনস্টিটিউট রয়েছে যাদের দূরবীন রয়েছে। আমি বলেছি যে লাদাখে অসাধারণ জায়গায়
একটি অদ্ভুত সুন্দর জায়গায় ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রয়েছে। যদি আপনারা লাদাখে, দিল্লি থেকে যদি লাদাখের দিকে ফ্লাই করেন প্লেনে করে এবং ভোরবেলা যদি ফ্লাই করেন, তাহলে এই সম্পূর্ণ হিমালয়ান রেঞ্জের উপরে, কারাকোরাম রেঞ্জের উপরে আপনারা দেখতে পাবেন সূর্যোদয়। তো সেই ফ্লাই করে যখন আপনার লে, এই হচ্ছে লে এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছেন আশপাশটা কিন্তু প্রায় রুক্ষ, কিচ্ছু নেই, প্রায় কিচ্ছু নেই। এই লে থেকে প্রায় 250 কিলোমিটার দূরে চায়না বর্ডারের কাছে কিচ্ছু নেই, কোল্ড ডেজার্ট, দ্য সেকেন্ড কোল্ডেস্ট ডেজার্ট অফ দ্য ওয়ার্ল্ড। অসম্ভব উচ্চতা, প্রচন্ড শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, যে যার অ্যাজমা আছে সেই অ্যালাউড হবে না যাতে, যদি জোর করে যায় লুকিয়ে তাহলে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে এখানে। প্রায় 14,500 ফুট অল্টিটিউডে ভয়ঙ্কর সুন্দর বলে একটি কথা আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের তৈরি। এই ভয়ঙ্কর সুন্দর ব্যাপারটার মানে কি সেটা বুঝতে গেলে এই জায়গায় আসতে হবে। তা আরো যদি আমি এগিয়ে যাই, একদম চায়না বর্ডারের কাছে অসম্ভব ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা এবং অদ্ভুত সুন্দর জায়গায় আমরা পৌঁছবো এসে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, হ্যান্ডলে, ছোট্ট গ্রাম। আর এর পাশেই হচ্ছে, ডান দিকেই হচ্ছে চায়না বর্ডার, ওইদিকে ছবি তোলা যায় না, চায়না বর্ডারের দিকে তাক করে। তো এই হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। তো এরকম শুধুই কি আইআইএর আছে তা নয়, কিন্তু তাছাড়াও আমি যদি নৈনিতাল যাই, নৈনিতাল যাওয়ার আগে একটি জায়গা আছে, একটি পাহাড় আছে, এই পুরো পাহাড়টাকে ম্যানোরা পিক বলা হয়। সেই পাহাড়টা জুড়েই রয়েছে একটা অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউট, পুরো পাহাড়টাই ডিএসটির আন্ডারে, আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস। আরেকটি বিশাল বড়, এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড টপ মোস্ট অ্যাস্ট্রোনমি রিসার্চ ইনস্টিটিউট অফ এশিয়া, ইন্ডিয়া তো বটেই। এটা হচ্ছে নৈনিতালের, সেখানেও টেলিস্কোপ রয়েছে। এই এরিজের আন্ডারেই কিন্তু, এরিজ থেকে বা নৈনিতাল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে তাদের আরেকটা ক্যাম্পাস রয়েছে, দেবস্থল বলে একটা পাহাড়, জঙ্গল ঘেরা পাহাড়ে। এখানে প্রতি 2 দিনে একবার করে লেপার্ড ঘুরে বেড়ায়, চিতাবাঘ। হ্যাঁ, তো সেই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে 3.6 মিটার দেবস্থল অপটিক্যাল টেলিস্কোপ। এটাই অ্যাট প্রেজেন্ট এশিয়ার লার্জেস্ট, টপ ক্লাস লার্জেস্ট অপটিক্যাল টেলিস্কোপ। তো আমাদের দেশেই কিন্তু, আমি যেটা বললাম যে আমাদের একসময় আইআইএর ওই ভাইনুবাপ্পু টেলিস্কোপটাই ছিল সব থেকে লার্জেস্ট, এখন ওর 3rd লার্জেস্ট হয়ে গিয়েছে। তার মানে এই নয় যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা আমাদের দেশের বাইরে বেরিয়ে গিয়েছে, প্রথম 4টে লার্জেস্ট টেলিস্কোপ অফ এশিয়া কিন্তু আমাদের দেশেই আছে। হ্যাঁ, সেটা আমাদের গর্বের বিষয়। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে তার মানে কিন্তু অ্যাস্ট্রোনমিক চর্চা বা অ্যাস্ট্রোনমিক রিসার্চ কিন্তু আমাদের দেশে এগোচ্ছে। যারা এই এরিয়াতে রয়েছে তারা প্রতিদিন সেই ব্যাপারটা বুঝতে পারে। তো সেটা নিয়েই ওই জন্য আমি আজকে আলোচনায় বসেছি। তো এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়। শুধু দৃশ্য আলো বা অপটিক্যাল লাইট দেখার জন্যই যে টেলিস্কোপ তৈরি হবে তা তো নয়। একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট শুধু দৃশ্য আলো বা অপটিক্যাল লাইট ছাড়াও তো অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও ছাড়ে, যেরকম মাইক্রোওয়েভ, যেরকম রেডিও ওয়েভ, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, গামা রে, এক্স রে। তাহলে আমরা যদি সবকিছুকে ধরতে না পারি অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টগুলোর থেকে, তাহলে আমাদের ওই ব্যাপারটা ওরকমই হবে যে কিছু অন্ধ ব্যক্তি মিলে হাতি কেমন দেখতে সেটা বোঝার চেষ্টা করছে। হ্যাঁ, অর্থাৎ কেউ বললো ল্যাজের মতো, ল্যাজটা দেখে বললো আরে বাস এটা তো খুব বেশ সাপের মতো দেখতে। হ্যাঁ, কেউ বললো ওই বিশাল পাটা দেখে এটা তো বেশ খাম্বা বা পিলারের মতন চলতে চাই। ব্যাপারটা আমাদেরও সেই অবস্থা হবে। তো সেই কারণে এই পৃথিবী জুড়েই কিন্তু মাল্টি ওয়েভলেন্থ অ্যাস্ট্রোনমিও আজকে অসম্ভব উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে আমাদের দৃশ্য আলো বাদ দিয়েও অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টগুলো অন্যান্য যে পরিসর, অন্যান্য যে ওয়েভস বা রেডিয়েশন ছাড়ে, সেই রেডিয়েশনগুলোকেও ধরতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলোকেও ধরতে হবে। আমাদের দেশে এই যে রয়েছে এটা পুনার কাছে একটি জায়গা, প্রায় ব্যারেন আইল্যান্ড, একটা ব্যারেন জায়গা, সেইখানে রয়েছে এরকমই দেখুন প্রায় 25 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে 30টা ডিশ অ্যান্টেনা। এই ডিশ অ্যান্টেনাগুলো সাধারণ ডিশ অ্যান্টেনা নয়, এই 30টা বিশাল বিশাল ডিশ অ্যান্টেনা মিলে তৈরি হয়েছে বিখ্যাত জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপ সিস্টেম। এটা পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে পাওয়ারফুল রেডিও টেলিস্কোপ সিস্টেমগুলোর মধ্যে একটা। এটা কাদের দ্বারা পরিচালিত? এটা কিন্তু আইআইএর নয়, এটা পুনার ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স, টিআইএফআর বা টাটাদের আন্ডারে এটা পরিচালিত। হ্যাঁ, আন্ডার অবশ্যই কন্ট্রোলটা হচ্ছে ডিএসটির আন্ডারে। তো এরকম কিন্তু এটা আমি আরো অনেক দেখাতে পারি আমাদের দেশেই, কিন্তু তাহলে সেটা চলতেই থাকবে। তো অ্যাস্ট্রোনমি আগে যে আমি বলছিলাম সেই সোয়াই জয় সিং এর ম্যাশনারি অ্যাস্ট্রোনমি বা এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, আশা করি একটু বোঝাই যাচ্ছে যে সেখান থেকে আমরা কোথায় এগিয়ে এসেছি। এই এক একটা অ্যান্টেনা কত বড়, এই এক একটা অ্যান্টেনার ব্যাস বা ডায়ামিটার হচ্ছে 45 মিটার।
প্রত্যেকটা অ্যান্টেনা ইটসেলফ এক একটা রেডিও টেলিস্কোপ, এবং অসাধারণ ইলেকট্রনিক্সের মাধ্যমে মাটির নিচ দিয়ে ইলেকট্রনিক্স তার গিয়েছে। প্রত্যেকটা অ্যান্টেনাকে একসাথে জুড়ে দিয়ে ভার্চুয়ালি একটা 25 কিলোমিটার ডায়ামিটারের টেলিস্কোপ তৈরি করে ফেলা যায়, ভার্চুয়াল টেলিস্কোপ। প্রত্যেকটা অ্যান্টেনাকে ইলেকট্রনিক্যালি কম্বাইন করে, একে রেডিও ইন্টারফেরোমেট্রি বলা হয়। তো এই অসাধারণ যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই ভারতবর্ষের তৈরি, নিজের হাতে তৈরি, ভারতীয়দের তৈরি। এইগুলো তৈরি করার জন্য আমাদের বিদেশের সাহায্য নিতে হয়নি এবং বর্তমানেও নিতে হয় না, বরং বিদেশিরা আমাদের এই টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ করে, তারাও রিসার্চ করে, আমরাও রিসার্চ করি। আমাদের বিশাল বড় কোলাবোরেশন তৈরিতে সাহায্য হয়েছে এটা। তো এইভাবে অ্যাস্ট্রোনমি এগিয়ে চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যে বলেছি যে ওই যে মাল্টিওয়েভলেন্থ অ্যাস্ট্রোনমি, যত ধরনের তরঙ্গ বা যত ধরনের রেডিয়েশন আসে মহাকাশ থেকে, তার সব যে আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারকে বা বায়ুমণ্ডলকে ভেদ করে আসতে পারে তা কিন্তু নয়। এর কারণ আমাদের ওই অ্যাটমসফিয়ার, যার ফলে আমাদের কিন্তু গ্রাউন্ড ছেড়ে, মাটি ছেড়ে মহাকাশেও বা আকাশেও কিন্তু বা মহাকাশেও কিন্তু টেলিস্কোপ তৈরি করতে হয়েছে, যাকে আমরা স্পেস টেলিস্কোপ বলি। আমাদের ভারতবর্ষেরও স্পেস টেলিস্কোপ আছে, আমরা আসবো সেই জায়গায়। কিন্তু অবশ্যই সব থেকে পরিচিত দুটো স্পেস টেলিস্কোপ, প্রথমটা হলো হাবেল স্পেস টেলিস্কোপ, পরেরটা আরো মডার্ন হাবেলের উত্তরসূরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। তো এগুলোও কাজ করছে। তাহলে সেই নেকেড আই অ্যাস্ট্রোনমি থেকে গ্লোবালিও যদি আমি দেখি, অ্যাস্ট্রোনমি কিন্তু প্রচুর এগিয়ে গিয়েছে, অনেক এগিয়ে গিয়েছে। এবার এই স্পেসে অ্যাস্ট্রোনমি, স্পেসে টেলিস্কোপ পাঠিয়ে, স্যাটেলাইট পাঠিয়ে আমাদের কিন্তু অনেক লাভ আছে। কারণ আছে, স্পেসে যখন আমি স্যাটেলাইট পাঠাচ্ছি, যাকে আমরা এবার বলি স্পেস সায়েন্স, অ্যাস্ট্রোনমি টার্মটা সেই সব বিজ্ঞানীরা বা জ্যোতির্বিজ্ঞানী বা মানুষ যারা ওই অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টগুলো সম্পর্কে স্টাডি করছে। কিন্তু যারা ধরুন এই স্পেস টেলিস্কোপগুলো বানাচ্ছে, হ্যাঁ, এই স্পেসক্রাফটগুলো বানাচ্ছে, তাদেরকে আমরা বলছি স্পেস সায়েন্টিস্ট, মহাকাশ প্রযুক্তিবিদ বা মহাকাশ বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞানী হচ্ছে তারা যারা ওই স্পেস টেলিস্কোপ বা এই টেলিস্কোপগুলো দিয়ে যেসব অবজেক্ট দেখা যাচ্ছে, সেই অবজেক্টগুলোর ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোল, ইতিহাস চর্চা করছে। এই স্পেসে টেলিস্কোপ পাঠিয়ে, স্পেসক্রাফট পাঠিয়ে, চাঁদে মানুষ পাঠিয়ে, চাঁদে বা মঙ্গলে মহাকাশযান পাঠিয়ে কি লাভ? প্রচুর লাভ আছে। সাধারণ মানুষ হয়তো এটা জানে না, বুঝতে পারে না, বা জেনেও হয়তো কখনো কখনো টিটকিরি মারে, কারণ নেই কাজ তো খই ভাজ, এরকম অনেক মানুষ ভারতবর্ষে বা পৃথিবীতে আছে। কিন্তু স্পেস সায়েন্স চর্চার কি নিড, সেটা সেই একটা স্লাইডে লিখলে হবে না। আমি তার কিছুটা গ্লিমস, কিছুটা 10 মিনিটের মধ্যে গ্লিমস দেব। এবং এই কারণে স্পেস সায়েন্স চর্চা কেন ভারতবর্ষ করে, কেন এই ইন্ট্রোডাকশনের সময় গোবিন্দবাবু বললেন যে প্রথম 5টা স্পেস চর্চাকারী দেশের মধ্যে ভারতবর্ষও এসে গেছে, আর এসেই বা কি লাভ হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা শেষ 10 মিনিট একটু চর্চা করি। আমাদের দেশের যে ইন্ডিয়ান ওডিসি টু স্পেস, ইন্ডিয়াস জার্নি টু স্পেস, সেটা কিন্তু এক অসাধারণ আনবিলিভেবল কাহিনী। প্রথম কারা রকেট ইউজ করেছিল, আমি যদি লিখিত ইতিহাসে যাই, তাহলে আমরা দেখতে পাবো চাইনিজরা প্রথম রকেট ইনভেন্ট করেছিলেন। রকেট তৈরি, সাধারণ রকেট যা আমরা বাজি পোড়াই, গান পাউডার দিয়ে ব্যাম্বু স্টিকের মধ্যে রকেট ইউজ হয়েছিল মোটামুটি 1230, 1232 এরকম সাল বা 1235 এরকম সাল নাগাদ। কিন্তু আপনারা কি জানেন, পৃথিবীতে প্রথম মডার্ন ওয়েতে, এটা তো সাধারণ একটা রকেট, কোনো পারপাসের জন্য, কোনো কাজ সিদ্ধি করার জন্য, কর্মসিদ্ধির জন্য পৃথিবীর ইতিহাসে প্রথম রকেট কারা ব্যবহার করেছিল, কে করেছিল, কেন করেছিল? অনেকেই যারা জানেন তারা জানেন, কিন্তু অনেকেই জানেন না সেটা প্রথম ভারতবর্ষেই হয়েছিল। কে করেছিল? হায়দার আলী টিপু সুলতান। কেন করেছিল? 1792 এবং 99 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এবং ব্রিটিশরা প্রায় তছনছ হয়ে গিয়েছিল 1792 যুদ্ধে রকেট আক্রমণের ফলে। সেই রকেটগুলো এখনো রাখা আছে টিপু সুলতানের মিউজিয়ামে। আপনারা যারা টিপু সুলতানের মিউজিয়াম দেখতে মাইশোর বা তার আশপাশে আসবেন, কাবেরী নদীর পাশে, তাহলে এখনো তারা দেখতে পাবেন। এবং এই কারণেই টিপু সুলতানের একটা ছবি, দুর্দান্ত একটা টিপু সুলতানের ছবি টাঙানো আছে। যদি আমরা যাই, যদি আমরা নাসার গডার্ড স্পেস বা কেনেডি, খুব সম্ভবত কেনেডি স্পেস ফ্লাইট সেন্টারে ঢোকার আগে কেনেডি স্পেস ফ্লাইট সেন্টারের সামনে টিপু সুলতানের একটা ছবি টাঙানো আছে বিশাল করে।
কেন? দেখলে কিন্তু সত্যিই খুব গর্ব লাগবে, আর জেনে যদি দেখেন তাহলে অসম্ভব গর্ব লাগবে। তার কারণ পৃথিবীতে প্রথম রকেট আবিষ্কার করে কোনো একটি কার্যসিদ্ধির জন্য ইউজ হয়েছিল প্রথম ভারতবর্ষে, আর করেছিলেন এক টিপু সুলতানরা। হ্যাঁ, তবে অবশ্যই এটা তো ছিল যুদ্ধের খাতিরে রকেটের ব্যবহার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো যুদ্ধ নয়, কোনো সায়েন্স, কোনো কোনো পড়াশোনা, কোনো কিছু জানার জন্য, অজানাকে চেনার জন্য রকেটের ব্যবহার, সেটা হতে অনেক সময় লেগেছে। সেটা প্রথম ব্যবহার হয়েছিল 1926 সালে। রবার্ট গডার্ড, যার নামে গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার, নাসার, 1926 সালে প্রথম লিকুইড ফুয়েল রকেট তৈরি করে উনি আকাশে উড়িয়েছিলেন। আর তারপর যদি আমি আসি, প্রথম প্রপার ওয়েতে রকেট বা একটা স্যাটেলাইট, একটা অবজেক্ট স্পেসে পাঠানো, সেটা আমরা জানি, সেটা স্পুটনিক 1। যারা হয়তো এখানে বয়স্ক ব্যক্তি রয়েছেন, সেই সময় হয়তো বেঁচে ছিলেন, তারা নিশ্চয়ই সেই দিনটার কথা মনে রেখেছেন। অক্টোবর 4, 1957 সাল প্রথম পৃথিবীতে স্পেস সায়েন্স বা স্পেস এরা চালু হলো। তারপরে তো অনেক দিন কেটে গেছে। আমরা জানি প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছেন আবার একজন রাশিয়ান, ইউরি গ্যাগারিন, 1961 সাল। মানুষ প্রথম মহাকাশে গেল, এবং প্রথম ব্যক্তি যারা চাঁদে গিয়েছে 1969 সাল, এই নীল আর্মস্ট্রংরা। তো 1969 সাল অবধি আমি দুম করে চলে এলাম। তো 1969 সাল অবধি ভারতবর্ষ কি করছিল? ভারতবর্ষ তো সবে স্বাধীন হয়েছে 1947-এ। ভারতবর্ষের অবস্থা প্রথম স্বাধীনতার সময় প্রচন্ড সঙ্গীন, মারাত্মক অবস্থা ভারতবর্ষে, প্রায় কিচ্ছু ছিল না। যারা বয়স্ক ব্যক্তি, যদি কেউ খুব বয়স্ক ব্যক্তি থাকেন, তারা যদি মনে রাখতে পারেন, 1951 সালে ভারত সরকার একটি নোটিশ আবেদন জারি করেছিল যে ভারতবর্ষের সমস্ত মানুষ, তোমরা একবেলা খাবার খেও না, মানে একটা মিল স্কিপ করো। কেন? ভারতবর্ষের মানুষের কাছে এত চাল নেই, এত চাল ভারতবর্ষ প্রডিউস করতে পারে না, আমাদের বাইরের দেশ থেকে কিনতে হয়। তো ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ সেই কথাটা তখন শুনেছিলেন। একটা মিল স্কিপ করে আজকে আমরা ভারতবর্ষকে গঠন করে তুলেছি। এই 1969 সালে যখন আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়ে দিয়ে আবার ফিরিয়ে নিয়ে চলে এলো, সেই সময় আমাদের ভারতবর্ষের কি অবস্থা চলছিল? ভারতবর্ষেও কিন্তু এরকম কিছু মানুষ ছিলেন তখন, মানে 1947-এর পরে, যেমন মেঘনাদ সাহা, জওহরলাল নেহরু, যেমন এপিজে আব্দুল কালাম, বিক্রম সারাভাই, হোমি ভাবা, এইরকম মানুষরা কিন্তু চিন্তা করতে পেরেছিলেন যে আমাদের দেশকে উন্নতি, যে কোনো দেশের উন্নতির পেছনে স্পেস সায়েন্স ডেভেলপমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এছাড়া গতি নেই। তাহলে আমাদের স্পেস সায়েন্সে উন্নতি হতেই হবে। কিন্তু যে দেশে 1951 সালে চালের জোগান নেই, দেশের সরকারকে, মানুষকে আবেদন জানাতে হয় একবেলা খাবার খেও না, সেই দেশের কি অবস্থা ছিল একবার কল্পনা করে দেখুন, একবার ভেবে দেখুন কি অবস্থা ছিল আমাদের দেশে। ব্রিটিশরা আমাদের দেশকে কি করে শুষে লুটে পুটে নিয়ে সর্বশান্ত করে গিয়েছে, তার প্রত্যেকটা দলিল লেখা রয়েছে, একটাও মিথ্যে কথা নয়, সব লেখা আছে। আমি শুধু সামান্য কিছু কথা বললাম। এবার আসুন দেখি ভারতবর্ষ কিভাবে শুরু করেছিল। এই কিছু মানুষ ছিলেন যারা বুঝতে পেরেছিলেন আমাদের স্পেস সায়েন্সে ডেভেলপমেন্ট করতেই হবে, আমরা অন্যের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না, উই নিড আওয়ার স্পেস সায়েন্স প্রোগ্রাম। কিন্তু ওই যে টাকাই নেই, কিছুই নেই, দে ডিডন্ট হ্যাভ আ প্রপার অফিস, দে ডিডন্ট হ্যাভ এনি ফান্ডিং, কিচ্ছু ল্যাবরেটরি ছিল না, নো গুড ল্যাবরেটরি বাদ দিন, এমনি ল্যাবরেটরি ছিল না, প্রপার ফান্ডিং ছিল না। কিন্তু কিছু মানুষ ছিলেন আমাদের দেশে সেই সময় 60, 65, 55, দে হ্যাড আ গ্রেট ড্রিম ফর ইন্ডিয়া। এবং তার ফলে তারা কি করলেন, কিচ্ছু না থাকা অবস্থাতেও 1963 সালে তারা একটা রকেট উড়িয়েছিলেন একটা গ্রাম থেকে, কেরালার একটা গ্রাম থেকে। এই বিক্রম সারাভাই, এমজি মেনন, আব্দুল কালাম, এরকম কিছু মানুষের, আরো কিছু অবশ্যই রাজনৈতিক নেতা, তার মধ্যে অবশ্যই পায়োনিয়ার হচ্ছেন জওহরলাল নেহরুর সম্পূর্ণ সহায়তা এবং মেঘনাদ সাহার সহায়তা, হোমি ভাবা, দ্যাট আলটিমেটলি স্টার্টেড ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। আমি যদি খুব ছোট্ট ভাষায় বলি, একটা সাইডে কিভাবে এই যে আজকের ইসরো কিভাবে জন্ম হলো, 1962 সালে একটা ইউএস এর সাথে একটা চুক্তি সাইন হয়েছিল এবং একটা কমিটি তৈরি হয়েছিল, ইনকসপার। এই কমিটি নাসার সাথে চুক্তি করে তৈরি হলো এবং নাসা বলল যে ঠিক আছে, আমরা আমাদের তৈরি কিছু রকেট তোমাদের দেব, তোমরা সেটা তোমাদের দেশ থেকে উড়িয়ে দেখাও, ঠিকভাবে লঞ্চ করে দেখাও। তো এই ওড়াবে কোথা থেকে?
তো তখন 1963-1962 সালে কেরালাতে একটা ছোট্ট মাছ ধরা জেলেদের গ্রাম, এখনো এই গ্রামটা আছে, থুম্বা। এই ছোট্ট ত্রিবান্দ্রামের পাশে থুম্বা গ্রামে এই পার্টিকুলার থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন তৈরি করা হলো। সেইখান থেকে 1 বছরের মধ্যে 21শে নভেম্বর 1963 সালে ওই নাসার দেওয়া একটা রকেট, একটা অ্যাপাচে নাইক সাউন্ডিং রকেট ফার্স্ট সাকসেসফুল লঞ্চ করতে পারলেন আমাদের এই ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্টরা। এবং এটা ছিল একটাই রকেট দিয়েছে, একটাই, প্রথমবারই কারেক্টেড হতে হবে, প্রথমবারই প্রপার লঞ্চ হতে হবে, নাহলে তো নাসা নাও দিতে পারে। কিন্তু আমি এখনো আসল জায়গাগুলোতে আসিনি। আমি আগেই বলেছি তাদের লঞ্চিং যে করবে একটা ফিশিং ভিলেজ থেকে, একটা মাছ ধরার লোকেদের বা জেলেদের ভিলেজে 1963 সালে কিছু মানুষ গিয়ে রকেট লঞ্চ করে দেখিয়ে দিল, ওয়ান শট সাকসেস। কিভাবে হলো সেটা? অফিসটা কোথায় রইল? যাই হোক, 1967 সালে ওই জায়গা থেকেই ভারত ওই 4 বছরের মধ্যেই ভারতীয়রা নিজেদের তৈরি প্রথম রকেট তৈরি করে ফেললো, রোহিণী 75 সাকসেসফুলি লঞ্চড। আর 1969 সালে তৈরি হলো 15ই আগস্ট আমাদের ইসরো। এই ইনকসপার্ট চেঞ্জ হয়ে গিয়ে ইসরো হয়ে গেল। আমরা আর নাসার সাথে চুক্তিবদ্ধ না থাকলেও চলবে, আমরা নিজেরা কাজ করতে পারবো। তার ভেবে দেখুন, সেই 1969 সালে যখন আমেরিকা এতটা এগিয়ে গিয়েছে যে তারা চাঁদে মানুষ পাঠিয়ে ফিরিয়ে আনতে পারে, আমরা তখন প্রপারলি আমাদের ইসরো বা স্পেস রিসার্চ অর্গানাইজেশন এস্টাবলিশ করতে পারলাম। এবং সেটা করাটাও এত সহজ ছিল না। আমি এই কোশ্চেনটা কিন্তু করেছি, আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটলো, তো অফিসটা কোথায় ছিল? ওই জেলেদের গ্রামের মধ্যে কোন অফিসে বসে এই মহান বিজ্ঞানীর বা ইঞ্জিনিয়াররা রকেটটা তৈরি করলো বা রকেটটা ওড়ানোর মতন স্পেস লঞ্চিং প্যাড তৈরি করলো? অফিস ছিল না। এই তো হচ্ছে গ্রামটা, এই হচ্ছে থুম্বা, 1963 সালের তোলা ছবি। এখানে অফিস কোথায়? ঠিকমতো রাস্তাঘাটই নেই। তখন এই বিজ্ঞানীরা, বিক্রম সারাভাইরা এই চার্চের মধ্যে ঢুকে পড়েছিলেন। ঢুকে চার্চের বিশপকে বলেছিলেন, আমরা দেশের উন্নতি করতে চাই, দেশের মানুষের স্বার্থে আপনার চার্চের একটা ঘর আমরা চেয়ে দিচ্ছি। আমরা রকেট ওড়াতে চাই, আমরা মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করতে চাই, স্পেস সায়েন্স ডেভেলপ করতে চাই। পুরো গ্রাম জুড়ে মিটিং ডেকেছিলেন বিশপ, যে সব থেকে বড় ঘর কোনটা হতে পারে চার্চের মধ্যে? প্রেয়িং হলটাই, প্রেয়ার হল। ওই প্রেয়িংটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীদের সকলে সাপোর্ট করেছিল। বিশপ বলেছিলেন যে তোমরা ভালো কাজ করছো, দেশের উন্নতির কাজ করছো, ঠিক আছে, এই চার্চের প্রেয়িং হলটাই তোমরা নিয়ে নাও, নিয়ে তোমরা তোমাদের রকেটের জিনিসপত্র যা করার তৈরি করো। এইভাবে তৈরি হয়েছিল আমাদের রকেট। এই হচ্ছে সেই বিখ্যাত চার্চ, এখনো এই নাম হচ্ছে সেন্ট মেরি ম্যাগডালেন চার্চ, থুম্বাতে। আমি একটা কথাও মিথ্যে বলছি না এখানে। আপনারা যদি কেউ থুম্বাতে যান, তাহলে এই সেন্ট মেরি ম্যাগডালেন চার্চটা অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস মিউজিয়াম। যে কেউ এই চার্চে ঢুকে বিনা পয়সায়, যে কেউ এই চার্চে ঢুকতে পারে। এই চার্চের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস মিউজিয়াম অ্যাট প্রেজেন্ট রয়েছে ইসরোর। গায়ে কাঁটা লেগে যাবে। এখনো এই অঞ্চল থেকে রকেট উৎক্ষেপণ হয় প্রত্যেক সপ্তাহে। ভারতীয়রা রকেট উৎক্ষেপণ করে কিছু বিশেষ কাজের জন্য, সিকিউরিটি, ডিফেন্স, সাউন্ডিং রকেট, নানান কিছু হয়। একটা চার্চের থেকে, চার্চের প্রেয়ার হলে প্রেয়িং বন্ধ করে তৈরি হয়েছে আমাদের ইসরো। ইসরোর জন্ম কথা যদি কেউ পড়েন, আমরা ইন্ডিয়ানরা আমাদের স্পেস সায়েন্সটা শুরু করেছিলাম শূন্য থেকে নয়, মাইনাস থেকে। সেই জায়গা থেকে গোবিন্দবাবু আজকে বললেন আমরা নাকি প্রথম 5 জনের মধ্যে পৌঁছে গেছি, সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছি। সেটা কি সত্যি? আসবো আমি সেই কথায়। তো এই হচ্ছে আমাদের শুরুটা, এইভাবে আমরা শুরু করেছিলাম। যদি বিশ্বাস না হয়, এই ছবিগুলো ইন্টারনেটেই রয়েছে, এগুলো দেখতে পারেন। রকেটের জন্য, রকেটের ওই পার্টসগুলোকে অ্যাসেম্বল করার জন্য ওই চার্চের প্রেয়িং হলটা তো পাওয়া গেল, কিন্তু রকেটের পার্টসগুলো তো আর ছোটোখাটো খেলনা নয়, নিয়ে যাওয়া হবে কি করে? এইভাবে নিয়ে যাওয়া হতো, রাস্তা দিয়ে বাইসাইকেলে করে, গরুর গাড়ি করে, কাঁধে করে নিয়ে যাওয়া হতো, দিনের পর দিন, বছরের পর বছর। কারা নিয়ে যাচ্ছিল জানেন? এই যে ডান দিকের যিনি ব্যক্তি, তিনি হচ্ছেন বিক্রম সারাভাই স্বয়ং। আর বাঁ দিকের ব্যক্তিকে আমরা সকলেই চিনি, এপিজে আব্দুল কালাম, ইয়াং এপিজে আব্দুল কালাম, ভাবাই যায় না। এবং এই যে যা আমি বলছি, এই হচ্ছে সেই ঘর। ইয়াং এপিজে আব্দুল কালাম, বিক্রম সারাভাই, আরো বিখ্যাত ব্যক্তিত্বরা সেই ঘরের ভেতরে, সেই প্রেয়ার হলের ভেতরে
মেকশিফট অফিস তৈরি হয়েছে ইসরোর, প্রায় কয়েক বছর ধরে এই ইসরোর প্রথম অফিস ওখানেই ছিল। এই দেখুন সেই সব ছবি। হ্যাঁ, এই যে স্যাটেলাইটটা, এটা অ্যাপেল স্যাটেলাইট। কি অ্যাপেল স্যাটেলাইট? অ্যাপেল স্যাটেলাইট হচ্ছে ভারতবর্ষের প্রথম টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। গরুর গাড়ি করে অ্যাপেল স্যাটেলাইট ট্রান্সপোর্ট করা হয়েছিল লঞ্চ প্যাড অব্দি। কবে? 1981 সালেও। এই জায়গায় ছিলাম আমরা। এবং সেই সময় যদি ওই সময়গুলোতে কেউ যদি থুমবাতে সকালবেলা দাঁড়াতেন, তা প্রতি সকালেই এরকম একটা প্রসেশন দেখা যেত, গরুর গাড়ির প্রসেশন করে রকেট চলেছে। এইগুলি হচ্ছে সত্য। এই সত্যের থেকে আমরা উঠে এসেছি। We Indians can actually do whatever we want because যে ট্যালেন্ট, যে মেধা, যে বুদ্ধি, যে সাহস, যে হার্ডওয়ার্কিং অ্যাটিটিউড আমাদের রয়েছে, এটা বিশ্বের খুব কম জায়গায় রয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। যদি এই ব্যাপারগুলো আমরা পড়ি, আমি তো মনে করি এই ব্যাপারগুলো সম্পর্কে একটু বোধহয় স্কুল কলেজেও পড়ানো দরকার। আজকের যুগে যেখানে এআই এসে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বহু ছেলে মেয়ে নিজেদের পিএইচডি থিসিসটা পর্যন্ত চ্যাট জিপিটির মাধ্যমে লেখার চেষ্টা করছে। শর্টকাটে সাকসেস কখনো কখনো পাওয়া যায়, কিন্তু শর্টকাট ক্যান নেভার গিভ ইউ সুপিরিয়র সাকসেস। এইটা বোঝাতে আমাদের মাথা ঘুরে যায় আজকালকার দিনের ছেলে মেয়েদের। কিন্তু এই ব্যাপারগুলো বোধহয় দেখানো দরকার, তাদেরকে একটু সিলেবাসে রাখা দরকার যে আমরা কোথা থেকে উঠে এসেছি। এবার আসুন আজকে কোথায় আছি আমরা। তো ইন্ডিয়ার প্রথম নিজস্ব স্পেস স্যাটেলাইট তৈরি হলো 1975 সালে, আর্যভট্ট। অবশ্যই তার নামে নাম হবে না তো আর কার নামে হবে? আর্যভট্টের এই মূর্তিটি রয়েছে পুনার আয়ুকা, দুর্ধর্ষ একটি ইনস্টিটিউট আর একটি ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স। মানে এই আইআইএ, আয়ুকা, এরিজ, এগুলিকে বলা হয় যারা অ্যাস্ট্রোনমি চর্চা করে ভারতবর্ষে, তাদের মন্দির এগুলো, টেম্পল অফ অ্যাস্ট্রোনমি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমারদের জন্য বা বিদেশিদের জন্য যারা ইন্ডিয়ায় এসে কাজ করেন। এরপরে আমি চলে আসছি আজকে। আর বিশাল ইতিহাসটা আর বললাম না। আজকে ভারতবর্ষই হচ্ছে একমাত্র দেশ পৃথিবীতে যাদের নিজস্ব 3টে লঞ্চিং স্টেশন রয়েছে, স্পেস স্যাটেলাইট লঞ্চিং স্টেশন বা রকেট লঞ্চিং স্টেশন। এটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, বিখ্যাত লঞ্চিং স্টেশন অন্ধ্রপ্রদেশের পাশে শ্রীহরিকোটাতে। সেই যুগ থেকে আজকে আমরা এখানে এসেছি এবং সত্যি সত্যি আজকে ওয়ান অফ দ্য লিডার্স হচ্ছে ইন স্পেস রিসার্চ ইন্ডিয়া, প্রথম 3-এর মধ্যেই পড়ে। কিরকম রকেট আমরা ব্যবহার করি? রকেট মানে কি? রকেট মানে সেই যন্ত্রটা যেটা আমাদের একটা স্পেসক্রাফটকে বা একটা স্যাটেলাইটকে বা একটা টেলিস্কোপকে মহাকাশের একটা নির্দিষ্ট অরবিট অবধি পৌঁছে দেবে, সেটাই হচ্ছে রকেট, অর্থাৎ ভেহিকেলটা। তো প্রথম যে রকেট ভারতবর্ষ প্রথম তো আমরা তৈরি করলাম, নিজেদের তৈরি করার উপায় ছিল না, আমাদেরকে সাহায্য নিতে হয়েছিল আমেরিকার, রাশিয়ার। কিন্তু প্রথম ইন্ডিয়া নিজেদের তৈরি যে রকেট সিস্টেম তৈরি করলো, সেগমেন্টেড লঞ্চ ভেহিকেল, এসএলভি, এই ছিল সেটা। এই এসএলভি প্রজেক্টের ডিরেক্টর ছিলেন স্বয়ং কালাম, এপিজে আব্দুল কালাম। সেই থেকে বাড়তে 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 আজকে আমাদের কাছে জিএসএলভি, জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক 3, এ বিশাল জিনিস, সাংঘাতিক জিনিস। হ্যাঁ, জিএসএলভি মার্ক 3 রয়েছে। এই বিশাল ইতিহাস, অসাধারণ। কয়েকটা স্যাটেলাইটের কথা বলি, যেরকম ইনস্যাট। ইনস্যাট স্যাটেলাইট ভারতবর্ষের তৈরি একটি কমিউনিকেশন স্যাটেলাইট, এখানে লেখাই আছে। ইনস্যাট স্যাটেলাইট কি? ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট। ইনস্যাট স্যাটেলাইট হচ্ছে একটি কমিউনিকেশন স্যাটেলাইট। কিন্তু এই কমিউনিকেশন স্যাটেলাইটটা কিরকম? এই কমিউনিকেশন স্যাটেলাইটটা হচ্ছে বিশ্বের সব থেকে পাওয়ারফুল প্যাসিফিক ওশান বা জিও প্যাসিফিক কমিউনিকেশন স্যাটেলাইট। বিশ্বের সব থেকে পাওয়ারফুল কমিউনিকেশন স্যাটেলাইট সিস্টেম আমাদের আছে, ইসরোর কাছে। এটা একটা স্যাটেলাইট নয়, কিন্তু এটা অ্যাট প্রেজেন্ট 30টারও বেশি স্যাটেলাইট সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আজকে যে আমি খুব সুন্দরভাবে এই জঙ্গলে বসে আপনাদের সাথে আরামে, কোনো প্রবলেম না হয়ে, একটানা 1 ঘন্টার বোধহয় বেশি হয়ে গেছে, ঠিক আছে, আমি আর 5 মিনিট নেব, এই 1 ঘন্টার বেশি ধরে বকবক করতে পারছি, তার কারণ হচ্ছে আমাদের নিজেদের দেশের ইনস্যাট রয়েছে। আপনারা যে মোবাইল ফোনে 1 পয়সাও খরচা না করে ফোন কিনে কথা বলতে পারছেন, তার কারণ শুধুমাত্র কোম্পানিগুলো ফ্রিতে দিতে পারছে টাকা তা নয়। কোম্পানিগুলো ফ্রিতে এই সার্ভিসটা দিতে পারছে তার কারণ ইন্ডিয়ার এই ইনস্যাট স্যাটেলাইট সার্ভিস রয়েছে। বিশ্বকাপ ফুটবলটা যে খুব আরাম করে মুড়ি মাংস খেতে খেতে দেখতে পাচ্ছেন ভারত নিজের গ্রামের বাড়িতে বসেও, তার কারণ আমাদের ইসরো রয়েছে। ইটস ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্পেস স্যাটেলাইট বা স্পেস অর্গানাইজেশনস অফ দ্য ওয়ার্ল্ড।
আগেকার দিনে আপনারা যারা বয়স্ক ব্যক্তি তারা নিশ্চয়ই জানেন, একটা সময় আমাদেরকে একটা ফোন যদি আমেরিকায় করতে হতো তাহলে কত টাকা খরচা করতে হতো। 90 সালের কথা ভাবুন, আর লেট 90s কথা ভাবুন। এবার যদি আমি বলি আর কি কাজে লাগে, আমরাই পৃথিবীর একমাত্র দেশ যারা এত বড় বিশাল ভ্যারাইটি সম্পন্ন দেশের প্রপার গ্রাউন্ড ওয়াটার কিরকম সেটা সম্পর্কে খোঁজ রাখি একদম এক্সাক্ট প্রিসাইসলি। আমাদের দেশের গ্রাউন্ড ওয়াটারের ম্যাপ হচ্ছে এটা, স্যাটেলাইট ডেটা দিয়ে তৈরি, এবং পার ইয়ার কত সেন্টিমিটার করে বাড়ছে বা কমছে গ্রাউন্ড ওয়াটার পুরো ভারতবর্ষ জুড়ে তার হিসেব আমাদের কাছে আছে। ইন্ডিয়ার পরে এই শক্তিশালী ব্যাপারটা রয়েছে চায়না এবং আমেরিকার। এইটা আমি কিছু গ্লিমস দেখাচ্ছি। আরো যদি এগিয়ে যাই, ওই যে বললাম গ্লোরি আনলিমিটেড, শুধুমাত্র কি গ্রাউন্ড ওয়াটার বা এই কমিউনিকেশনের জন্য আমাদের স্যাটেলাইট রয়েছে তা নয়। ওই রোহিণী থেকে শুরু করে প্রথম ইন্ডিয়ার তৈরি রকেট থেকে শুরু করে, আমি যদি এবার চলে আসি কার্টোস্যাট রিমোট জায়গায় এডুকেশন পৌঁছে দিতে সাহায্য করে। অনেক জায়গাতেই কিন্তু মানুষ যখন ছেলেমেয়েরা যখন করোনার সময় জিমিটে ক্লাস হবে, অনেক জায়গা থেকে অসুবিধা হচ্ছে, অনেক জায়গা থেকে অসুবিধা ধীরে ধীরে কোনো রকমে আর কি অসুবিধাকে দূর করা গিয়েছিল। কিন্তু এই করোনাটাই যদি আজ থেকে 25 বছর আগে আসতো তাহলে গ্রামেগঞ্জে যেসব ছেলেমেয়েরা থাকে তারা ডেফিনেটলি গুগল মিটে জয়েন করতে পারতো না কেউ। পড়াশোনাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেত যতদিন চলছে। আর তাই হতো আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে যখন এই প্যান্ডেমিক আসতো তখন সত্যি সত্যিই পুরো পৃথিবীতে স্টপ হয়ে যেত। আপনারা ইতিহাস ঘটলেই জানতে পারবেন। মেটস্যাট, মিটিওরোলজিক্যাল স্যাটেলাইট সিস্টেম, ওয়েদার ফোরকাস্টিং, মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট সমস্ত কাজ করে। রিমোট সেন্সিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওয়েদার ফোরকাস্টিং এর একটা অসাধারণ স্যাটেলাইট হচ্ছে এই রাইস্যাট। এবং শুধু তাই নয়, এই রাইস্যাট সিরিজের স্যাটেলাইট আমাদের একটা অসাধারণ ইম্পর্টেন্ট কাজ করে দেয়, ডিফেন্স। ইট ইজ ইউজড ফর ট্র্যাকিং এলওসি, এই বিখ্যাত এলওসিকে, লাইন অফ কন্ট্রোলকে প্রতি মিনিটে কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ করে চলে হচ্ছে এই এলওসি। আজকে যে আমরা বসে আছি শান্তিতে নিজেদের বাড়িতে, প্রতিদিন প্রতি মুহূর্তেই যে কোনো ইনফিল্ট্রেটার বা কোনো জঙ্গি, হাজারে হাজারে জঙ্গি যে ঢুকে যাচ্ছে না এই এলওসি দিয়ে, কে সেটাকে কন্ট্রোল করছে? কোন ব্যক্তি? কোনো ব্যক্তি নয়, বহু ব্যক্তির চেষ্টায় তৈরি করা, বহু বিজ্ঞানী, বহু ইঞ্জিনিয়ার, বহু রিসার্চারের সম্পূর্ণ জীবন উৎসর্গ করা এই রাইস্যাট সিরিজের মাধ্যমে, স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে যাই যে জ্ঞানগুলো পাওয়ার জন্য আমাদের বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে অ্যাস্ট্রোনমির চর্চা করে যেতে হচ্ছে, এখনো করে যেতে হবে। এটা আমি কিছু দেখালাম। তো এইভাবে আমাদের ইসরো শুরু হয়েছিল। এবার আমি আসি আজকে ইসরো কোথায় আছে। এমন কোনো জায়গা, এমন কোনো রাজ্য, একদম বর্ডার রাজ্যগুলো বাদ দিয়ে, আপনারা কি খুঁজে পাচ্ছেন যেখানে ইসরোর নিজস্ব সেন্টার নেই? এই হচ্ছে ইসরো সেন্টারের ম্যাপ ইন্ডিয়াতে বর্তমানে। যদি ভালো করে খেয়াল করেন দেখবেন আন্দামান নিকোবরেও কিন্তু ইসরো সেন্টার রয়েছে। আর বিদেশের কথাটা জানাচ্ছি না, ডিউ টু সাম রিজনস। বিদেশেও আছে, সমুদ্রে, মহাসমুদ্রে, সেখানেও ইসরো সেন্টার রয়েছে। তো আজকে ওই জায়গা থেকে মাইনাস থেকে উঠে এসে 50 বছরের মধ্যে এই জায়গায় পৌঁছে যাওয়ার ইতিহাস বিশ্বের আর কোনো দেশের স্পেস সায়েন্স এজেন্সির কাছে এরকম সাকসেসের ইতিহাস কিন্তু নেই। আপনারা যদি আরো জানতে চান তাহলে তো এগুলো আমরা জানি। হ্যাঁ, মহাকাশকে স্টাডি করার জন্য আমরা চন্দ্রযান 1 পাঠিয়েছি। চন্দ্রযান 1-এর মাধ্যমে পরে আমরা আরো এগিয়ে চলেছি রেড প্ল্যানেটের দিকে। আমরা মঙ্গলযান 1 পাঠিয়েছি, বা ফার্স্ট মঙ্গলযান পাঠিয়ে সাকসেস পেয়েছি, আরো এগিয়ে যাচ্ছি। এবং শুধু তাই নয়, এই বইটাও আপনারা পড়ে দেখতে পারেন, একটু অন্যরকম বই। মহাকাশের একটি বস্তুকে স্টাডি করে, যে কোনো একটা বস্তু মহাকাশের, মানুষের সায়েন্স, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল কিভাবে এগিয়েছে, ব্যবহারিক জ্ঞান মহাকাশের একটা বস্তুকে স্টাডি করে কি করে এগিয়েছে, সেইটা নিয়ে লেখার চেষ্টা আমি এই বইয়ে করেছি। এই বইটা একবার পড়ে দেখতে পারেন। এটা একটা ডিটেকটিভ স্টোরির মতো ব্যাপার, কিন্তু এই ডিটেকটিভ স্টোরিটা ফিকশন নয়, এটা মানুষের প্রায় 2000 বছরের অসাধারণ চর্চার ফল। যে শুধু মঙ্গল গ্রহকে স্টাডি করে বছরের পর বছর ধরে সায়েন্স, টেকনোলজি, ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, কালচার, লিটারেচার সবকিছুতে মানুষ কি করে এগিয়েছে। এটা ভাবতেও অবাক লাগে, কিন্তু পড়ে দেখলে আমার মনে হয় ভালো লাগবে।
এবার আমরা আরো এগিয়ে যাচ্ছি, এগুলো তো আমরা জানি, চন্দ্রযান-3, আরো আমরা এগিয়ে চলেছি, চন্দ্রযান-4 দিকে যাচ্ছি। এবং এইখানে আমি আসতে চাই যে আমি বলেছিলাম যে মহাকাশকে অ্যাস্ট্রোনমি স্টাডি করার জন্য কিন্তু আমাদের কাছে একটা স্পেস স্যাটেলাইট আছে। এটা ইন্ডিয়ার ফার্স্ট অ্যাস্ট্রোনমি স্যাটেলাইট হচ্ছে এটা, অ্যাস্ট্রোস্যাট। এর অনেক ডিটেলস রয়েছে ইন্টারনেট জুড়ে, আপনারা এটা খুঁজে দেখতে পারেন। এটা 2015 সালে লঞ্চ হয়েছিল এবং এখনো সাকসেসফুলি কাজ করে চলেছে। আচ্ছা, এবার যদি কেউ চান যে আচ্ছা স্যার বা গৌরব তুমি তো অনেক কথা বললে, কিন্তু এত কথা তো বাবা আমরা মনে রাখতে পারবো না, এই স্লাইডটা হয়তো পরে দেখবো, রেকর্ডেড হয়ে যাচ্ছে, কিন্তু একটু বইয়ের নাম কিছু বলে দিতে পারবে? সহজ বই, পপুলার বই, যেগুলো পড়ে তুমি যেসব কথা বললে আমি একটু মনে রাখতে পারবো, জানতে পারবো, আরো চিনতে পারবো। নাকি তুমি ঢপ মেরেছো? হ্যাঁ, গরুর গাড়ি করে নাকি এপিজে আব্দুল কালাম রকেটের পার্টস নিয়ে ঘুরে বেড়াতেন, নিজের কাঁধে করে, বাইক সাইকেল করে। কোনোটাই যে ঢপ নয় সেটা বোঝার জন্য আরো অনেক বই আছে, আমি এই দুটো বইকে রেকমেন্ড করছি। এই বইটা হচ্ছে একটা অসাধারণ বই, পুরো ইন্ডিয়া স্পেস জার্নিকে বোঝার জন্য, চেনার জন্য। এটা ইসরো থেকেই পাবলিশড হয়েছিল। এই বইটা কিন্তু প্রায় 800 পেজের বই। আমি যে এই এতগুলো কথা এই মাত্র 1 ঘন্টার মধ্যে বলে দিলাম, ইন্ডিয়াস জার্নি টু স্পেস, এটা অ্যাকচুয়ালি 800 পেজ ধরে লেখা আছে, একদম ওয়েল ডকুমেন্টেড। কারা লিখেছেন? 25 জন ইসরোর টপ সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়াররা, যারা ওই কাজগুলোর সাথেই যুক্ত ছিলেন, মোস্ট অথেন্টিক পিপলরা। আর ইসরোর কর্মকাণ্ডের ফলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ কিভাবে সাহায্য পেয়েছে সেটা আমরা সবসময় বুঝতে পারি না। একজন চাষি যদি আমায় এসে হঠাৎ করে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো ভাই আম চাষ করছি, খুব ভালো আমের ফসল, এবারে ফলনটা খুব ভালো হচ্ছে, ফজলি আম দারুণ হচ্ছে, তো তাতে আমার ইসরো স্যাটেলাইটের বা ইসরো অ্যাস্ট্রোনমি জানার সম্পর্কটা কোথায়? আমি তো খুব ভালো করে আমের ফসলটা জানি, কি করে আম ফলন করতে হয়। কিন্তু তিনি হয়তো জানেন না, কারণ তার সেই জ্ঞানটা নেই যে অ্যাস্ট্রোনমি চর্চা বা ইসরোর স্যাটেলাইট বা স্পেস সায়েন্স চর্চার ফলে ভারতবর্ষে গত 50 বছরে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ কিভাবে উপকৃত হয়েছে সেইটা বুঝতে গেলে এই বইটা পড়তে হবে, টাচিং লাইভস। অসাধারণ একটা বই। আরেকজন ইসরো সায়েন্টিস্ট এস.কে. দাস, ইসরোর এক্স ইঞ্জিনিয়ার, তার লেখা বই। এরকম আরো অনেক বই আছে, চাইলে পরে আমি আরো বলে দিতে পারবো, গ্রুপেও দিতে পারবো, বহু বই আছে। আমি শেষ সাইটটায় দেখিয়ে দিই, বর্তমানে ওই ছোট্ট জায়গা থেকে শুরু করে এগুলো হচ্ছে ইন্ডিয়ার বিশেষ অসাধারণ কিছু মেজর অ্যাস্ট্রোনমি রিসার্চ ইনস্টিটিউট। কেউ যদি এরকম থাকেন, তাদের ছেলে মেয়ে আছে, আজকে টক শুনছেন, বা হয়তো ইয়াং স্টুডেন্টস রয়েছে, হ্যাঁ, যারা জানতে চাও আমি অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করবো কি করে, অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করতে গেলে বা প্রফেশনাল অ্যাস্ট্রোনমার হতে গেলে তোমাদেরকে অ্যাস্ট্রোনমি নিয়েই কিন্তু এগোতে হবে। অ্যাস্ট্রোনমি নিয়ে এগোনোর সহজ উপায়টা হচ্ছে ফিজিক্স নিয়ে এগোনো। তোমরা 11-12 ক্লাস 11-12-এও সায়েন্স রাখতে হবে, অবশ্যই ফিজিক্স থাকতে হবে, তারপরে ফিজিক্স নিয়ে এগোতে হবে। গ্র্যাজুয়েশনটা ফিজিক্স নিয়ে বা ফিজিক্স মেজর নিয়ে করে পোস্ট গ্র্যাজুয়েশন মানে মাস্টার ডিগ্রি, সেটাও কিন্তু হয় অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে করতে হবে, নয় ফিজিক্স নিয়ে করতে হবে। যদি স্পেশাল পেপার বা ইলেকটিভ পেপার বা স্পেশালাইজেশন অ্যাস্ট্রোফিজিক্স থাকে তাহলে দারুণ ভালো। তারপরে তোমাকে সায়েন্টিস্ট হতে হবে, অ্যাস্ট্রোনমার হতে হবে। কোনো টপ লেভেল ইউনিভার্সিটি বা মেজর রিসার্চ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি ইন্ডিয়াতে বা অ্যাব্রড, সেখান থেকে তোমাকে পিএইচডি করতে হবে। একজন ব্যক্তি যে পিএইচডি করেছে কোনো একটি সাবজেক্টে, সেই সাবজেক্টের সায়েন্টিস্ট বা বিশেষজ্ঞ তাকেই বলা হয়। তো আমাদের দেশে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, এটা ব্যাঙ্গালোরে আছে। আইউকা বললাম, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স পুনাতে রয়েছে। এরপরে এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস কলকাতা সল্টলেকে রয়েছে। এরিস নৈনিতাল। আচ্ছা, নিচে এই যে ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স পুনা, এই বিল্ডিংটাকে তো অনেকেই হয়তো চিনতে পারবেন, খুব নামকরা বিল্ডিং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। হ্যাঁ, আচ্ছা, পুরো এশিয়াতে এই যে আইআইএসটি, পুরো এশিয়ার মধ্যে একমাত্র স্পেস সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি হচ্ছে এটা ইসরোর তৈরি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরকম আরো অনেক আছে। সেখান থেকে সেইখানে গিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে, পিএইচডি করে পোস্টডক করে, তবেই তোমরা সায়েন্টিস্ট হয়ে অ্যাস্ট্রোনমার হয়ে কাজ করতে পারবে কোনো ভালো টপমোস্ট ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে। কেন আমাদের আরো অ্যাস্ট্রোনমি চর্চা করা দরকার? তার কারণ এত কিছু যে বললাম, এই এত বছর ধরে চর্চা করে মানুষ মহাবিশ্বের মাত্র 5% দেখতে পায়, বাকি 95%ই মানুষ দেখতেই পায় না। তাকি দিয়ে তৈরি ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এরকম অনেক কিছুই আছে যা আমরা জানি না। যার ফলে আমরা যদি ডার্ক ইউনিভার্স নিয়ে চর্চা করি ফিউচারে, তাহলে আমাদের ফিউচারটা বেশ ব্রাইট আর কি। আর অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা আমাদের করতে হবে।
আমি টকটা শেষ করার আগে একবার ইন্টারনেটে গিয়ে, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, সকলে এতক্ষণ ধরে শুনলেন, আমি ইন্টারনেটে গিয়ে একটু দেখিয়ে দিতে চাই যে এই অ্যাস্ট্রোনমি নিয়ে পিএইচডি করতে গেলে আমি কি টেস্ট দেব। অবশ্যই ইউজিসি নেট আছেন, নেট এক্সাম, ইউজিসি নেট, জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলো, এছাড়াও গেট আছে। যারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অ্যাস্ট্রোনমিতে আসতে চাও তাদের জন্য গেট আছে, গেট ফিজিক্স দিতে হবে। এছাড়াও একটা বিশেষ টেস্ট রয়েছে, জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। বিশেষত যারা অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে বা থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে যারা পিএইচডি করতে চাও, এটা তাদের জন্য। প্রত্যেক বছর হয়, এই বছর কবে হবে দেখো লেখাই আছে, 12ই এপ্রিল 2026। প্রত্যেক বছর কোনো একটা টপ মোস্ট ইনস্টিটিউট ইন্ডিয়ার এটাকে কন্ডাক্ট করে, অর্গানাইজ করে। এবারে করছে আইজার তিরুপতি। এবার কারা কারা, কোন কোন ইনস্টিটিউট এর মাধ্যমে ভর্তি নেয় পিএইচডি ইন অ্যাস্ট্রোনমিতে, তোমরা এই ওয়েবসাইটে যাও, গিয়ে পার্টিসিপেটিং ইনস্টিটিউটে ক্লিক করো, দেখো সব নাম দেওয়া আছে। যা নামগুলো আমি বললাম দেখো পরপর দেওয়া আছে। এবার তোমরা যদি জানতে চাও, আচ্ছা স্যার, কোনো একটা ইনস্টিটিউটে অ্যাস্ট্রোনমি রিসার্চ হয় কিনা আমি জানবো কি করে, তাহলে আচ্ছা ঠিক আছে, ক্লিক করো আইজার তিরুপতি, ত্রিবান্দ্রম। এখানে কি নিয়ে রিসার্চ এরিয়া কি কি আছে দেখো। এখানে অ্যাস্ট্রোনমি আছে কি, নেই। আচ্ছা, স্ট্রিং থিওরি আছে। তাহলে কেউ যদি স্ট্রিং থিওরি নিয়ে চর্চা করতে চাও, তোমরা কিন্তু এইতে যেতে পারো। কসমোলজি, থিওরিটিক্যাল কসমোলজি আছে, অর্থাৎ অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ দ্য ইউনিভার্স থিওরিটিক্যালি। তাহলে তোমরা যদি এই নিয়ে চর্চা করতে চাও, তাহলে তোমরা কিন্তু এই ইনস্টিটিউটের জন্য নিজেদের প্রিপেয়ার করতে পারো। জেস্ট এক্সাম দিয়ে, জেস্ট এক্সামে যদি ক্লিয়ার করো ভালোভাবে, এই ইন্টারভিউতে যদি ক্র্যাক করো, তাহলে ফুল টাইম স্কলারশিপ পাবে। এবার এই আইজার তিরুপতি, এই ত্রিবান্দ্রমের কি ডিটেলস, এই আইজার ত্রিবান্দ্রমে ক্লিক করো, সেই ইনস্টিটিউটে তুমি ঢুকে যেতে পারবে। অ্যান্ড রিড ইট, এই যে সমস্ত দেওয়া আছে, কারা কারা কাজ করেন, একাডেমিক্স কি কি রিসার্চ হয়, কিভাবে কি কি এরিয়ায় রিসার্চ হয়, সব দেওয়া আছে। সো ইউ হ্যাভ টু সার্চ, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। এই ফাইন্ডিং এর এরিয়াটা ফাইন্ডিং কি করে করবে সেই সহজ উপায়টা আমি বলে দিচ্ছি। কিন্তু এবার যদি কেউ পরে 1 মাস বাদে জিজ্ঞেস করবে, স্যার আমি না খুঁজে দেখলাম কিন্তু অ্যাস্ট্রোনমি কোন কোন ইনস্টিটিউট চর্চা করে ঠিক খুঁজে পাচ্ছি না, তার মানে তুমি ঘুরেই দেখোনি। আমি তোমার সেই সহজ রাস্তাটা বলে দিলাম। মনে রাখবে, আমরা যে সময় অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করতাম, এই ওয়েবসাইটটাই ছিল না, এতগুলো ইনস্টিটিউট তো ছিলই না, এই ওয়েবসাইটটাই ছিল না। হ্যাঁ, তো সুতরাং এখন যদি এই গুগলের যুগে এসে কেউ যদি আমায় বলে যে আমি না আচ্ছা স্যার, এই ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আহমেদাবাদে কি অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা হয় এটা না আমি বুঝতে পারছি না, তার মানে তুমি চর্চাটাই করোনি। এই দেখো, ক্লিক করলাম, এবার দেখো অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা হয় কিনা। অ্যাস্ট্রোনমির কি কি এরিয়া নিয়ে চর্চা হয়, পিআরএল এ ক্লিক করলাম, চলে গেলাম। এবার দেখো রিসার্চে ক্লিক করলাম, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স। এবার দেখো পুরো দিয়েছে ওভারভিউ, কে ওখানের হেড, কি কি রিসার্চ প্রোগ্রাম রয়েছে, সমস্ত কিছু দেওয়া থাকবে। সব কিছু, কি কি ফেসিলিটি আছে, কি ধরনের কোর্স অফার হয়, সব দেওয়া থাকবে। তাহলে কেউ যদি, আচ্ছা অ্যাস্ট্রোনমি কোন কোন স্টুডেন্টরা রয়েছে, কিরকম রিসার্চ পাবলিকেশন এসছে, ফেসিলিটির মধ্যে অবজারভেটরি রয়েছে, কি আছে, ল্যাব আছে, কি হচ্ছে, সব কিছু আছে। তাহলে কেউ যদি আজকের যুগে এসে আমায় বলে যে আমি খুঁজে পেলাম না বা বুঝতে পারছি না কি করে হচ্ছে, তাকে আমি এই প্রাথমিক গাইডেন্সটা দিয়ে দিলাম যে আমি কি করে খুঁজবো অ্যাস্ট্রোনমি টপ রিসার্চ ইনস্টিটিউটস ইন ইন্ডিয়া, আমি কি করে খুঁজে বার করবো। জাস্ট এই পার্টিকুলার ওয়েবসাইটে যাও, গিয়ে পার্টিসিপেটিং ইনস্টিটিউটে ক্লিক করো। আচ্ছা, অ্যাস্ট্রোনমি সংক্রান্ত জব, এই ওয়েবসাইটটায় যাও, অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রফেশনাল অ্যাস্ট্রোনমারদের লার্জেস্ট বডি। এই ওয়েবসাইটে যাও, গিয়ে এখানে খুঁজে দেখো, এই দেখো জবস আছে, লিস্ট অফ জব অপরচুনিটিস অ্যাস্ট্রোনমির ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট কতগুলো ওপেন আছে, এই যে এতগুলো, পোস্ট ডক্টরাল ফেলো, পিএইচডি, টেকনিক্যাল, প্রজেক্ট, পরপর প্রজেক্ট, এই যে কোথায় আছে ক্লিক করো, জেনে নাও কবে অ্যাপ্লাই করবে, কি করবে, সব দেওয়া আছে। মনে রাখবে, আমরা যখন পিএইচডি বা আমি যখন অ্যাস্ট্রোনমি চর্চা করব এটা ভেবেছিলাম 90s এর শেষ দিকে, তখন এই ওয়েবসাইটটাই ছিল না, তখন গুগলই ঠিক করেছিল, গুগলই ছিল না। হ্যাঁ, অর্গানাইজেশনটা ছিল, কিন্তু কমিউনিকেশন এত ইজি ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আমি এইখানে আরো অনেক কিছুই বলা যায়, কিন্তু আজকের জন্য আমি এখানে শেষ করছি, কারণ এটা তো আরো চলতেই পারে। সকলকে ধন্যবাদ। কেউ যদি কোনো বিশেষ কোশ্চেন করতে চাও, কিছু কমেন্ট করতে চান, অবশ্যই করতে পারেন। সকলকে ধন্যবাদ।
আহ, অসাধারণ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আম, গৌরব ব্যানার্জি মহাশয়ের কথা। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার পরবর্তী পর্যায়ে ইন্টারাকশন বা প্রশ্নোত্তর। যারা আজকের আলোচনায় আছেন তাদের মনে নিশ্চয়ই কিছু প্রশ্ন তৈরি হয়ে গেছে। তারা এই প্রশ্নগুলো রাখবেন, তার উত্তর আলোচনা হবে। আমি এই পরবর্তী অংশের সঞ্চালনার জন্য আমাদের আকাশগঙ্গার অন্যতম সদস্য শ্রী চিরঞ্জিত পালকে অনুরোধ করছি, উনি অংশটা সঞ্চালনা করবেন। নমস্কার গৌরব বাবুকে অনেক নমস্কার। ধন্যবাদ। নমস্কার। খুব সুন্দর মানে বুঝিয়ে দিলেন আমাদের কিভাবে অ্যাস্ট্রোনমি কোথা থেকে এসছে, কিভাবে তৈরি হয়েছে এবং বিভিন্ন রকম কিভাবে কোথায় জব এবং কিভাবে আজকের যে স্টুডেন্টরা রয়েছে তারা কিভাবে এগিয়ে যেতে পারে অ্যাস্ট্রোনমিকে নিয়ে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা এখনো পর্যন্ত রয়েছো আমাদের সাথে, তাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে গৌরববাবুর কাছে, তো তারা করতে পারো। যদি কোনো কোশ্চেন, মূলত সব কোশ্চেনের উত্তরই ওনাই দিয়ে দিয়েছেন, তাও যদি কারো যদি কিছু কোশ্চেন থাকে তাহলে তারা শুরু করতে পারো। হ্যাঁ, আচ্ছা। দেবব্রত সুর হাত তুলেছেন। হ্যাঁ, আচ্ছা দেবব্রত বাবু, হ্যাঁ স্যার বলতে পারেন। আমার দুটো প্রশ্ন আছে। একটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। যে খুব ভালো তুমি বলেছো, বিউটিফুল বলেছো, এত মানে ভালো ইনফরমেশন ধন্যবাদ। পেলাম যে ভাবা যায় না। যেটা আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে যেটা ইন্ডিয়ার যে প্রথম যেটা পাঠিয়েছিল রোহিণী, ওটা ইন্ডিয়ার নিজস্ব তৈরি, হ্যাঁ, রোহিণী 75। হ্যাঁ, ওটা কিসের মানে কি কাজের জন্য পাঠিয়েছিল? এগুলো মেইনলি ছিল সাউন্ডিং রকেট। রোহিণী, হ্যাঁ, কিছু পর্যবেক্ষণ, কিছু মানে ওই ম্যাপিং, হ্যাঁ, সারফেস ম্যাপিং, সামান্য সামান্য। কারণ তখন তো মানে 67 মানে ওই যে ওই এটা টেকনোলজি টেস্টিং, যে আমরা পারি কিনা করতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সামান্য সারফেস টেস্টিং, হ্যাঁ, কিছু ক্যামেরা, এই দূর থেকে আকাশ থেকে মহাকাশ থেকে তোমার ইমেজিং ক্যাপাসিটি, হ্যাঁ, সাউন্ডিং রকেট, এইগুলোই ছিল মেইনলি। কিন্তু প্রপার অ্যাস্ট্রোনমি রিলেটেড ওই স্যাটেলাইট বা প্রপার মিনিংফুল স্যাটেলাইট মোটামুটি বলা যেতে পারে আর্যভট্ট 1975 থেকে। ওকে ওকে। আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে লাইন অফ কন্ট্রোলে যে স্যাটেলাইটটা মনিটর করে, তাতে কি মানুষ পারাপার করা দেখা যায়? ইয়েস। আচ্ছা, যাই হোক, এতটা বলাটা উচিত নয় আমার। ইয়েস, 2 মিটার হচ্ছে রেজলিউশন, 2 মিটার। আচ্ছা, 2 2 মিটার। মিটার। ইয়েস, আচ্ছা সাংঘাতিক, পুরোপুরি ইন্ডিয়ার তৈরি। ইয়েস, দারুণ কোশ্চেন, কিন্তু এতটা আচ্ছা। বলাটা উচিত নয় বোধহয়। হ্যাঁ, তাহলে ইসরো আমাকে বলতে হবে, এই কম কথা বলো। না, যদি দেখা যেত তাহলে ওই ঘটনাটা ঘটতো না তাহলে। না, তাতেও দেখা যায়, তাতেও হয়, আমি মানছি। কারণ হ্যাঁ মানুষ তো, আমরা ল বানাই, হ্যাঁ। সেই লটাকে ভেঙে কি করে খুনি ছাড়া পেয়ে যায় সেটা আমরা জানি। কিন্তু তাই আচ্ছা বলে লটা ভুল নয়। আচ্ছা হ্যাঁ, তাই বলে লটা ভুল নয়, ব্যাপারটা এটাই। হ্যাঁ, আচ্ছা এটা আমাদের ভুল, এটা আমাদের দোষ। আমরা অন্যকে মারার জন্য ঠিক একটা ছুতো খুঁজে, ঠিক একটা কারণ খুঁজে, আচ্ছা এতগুলো ল আছে তাহলে তার বাইরে গিয়ে আমি কাজ করব, কারণ আমরা তো মানুষ। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক। 100টা ল বানাবেন, আমি 101 নম্বর উপায়ে আপনাকে খুন করব। আচ্ছা আচ্ছা। সেই কারণেই আমাদের চর্চা চালিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি এবং মাচ, এটা থ্যাংক যদি ইউ। না থাকতো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের দেশের কিন্তু কোনো বন্ধু নেই। সবাই লোক দেখায়, আমাদের দেশের অ্যাকচুয়ালি কোনো বন্ধু নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্রতিদিন যে এই ঘটনাটা ঘটছে না, বছরে 5টা ঘটছে, তার কারণ আজকে আমরা মুখ তুলে বলতে পারি যে আমাদের কিন্তু সিকিউরিটি সিস্টেম ভালো। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা এটাই, এই হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে সত্য। থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কেউ কি আছেন? আর কেউ যদি কিছু কোশ্চেন থাকে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ বাবু। বলছি, ক্রায়োজেনিক টেকনোলজিতে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি এখন, যদি এখন একটু আমাদের বলেন। কাছে ক্রায়োজেনিক টেকনোলজি রয়েছে, হ্যাঁ, 2010 সালের মানে মোটামুটি। অ্যাকচুয়ালি ক্রায়োজেনিক টেকনোলজি যাকে জনক বলা হয় প্রফেসর জ্ঞান গান্ধী, পদ্মভূষণ প্রাপ্ত, খুবই পরিচিত ব্যক্তি আমার। উনি হায়দ্রাবাদের মানুষ, ইসরোর ওয়ান অফ দ্য টপ মোস্ট সায়েন্টিস্ট। হ্যাঁ, তো ওনাকে মানে মজা করে উনি বলেন যে ইসরোর ইতিহাসে সব থেকে রকেট বার্স্টিং করেছি আমি।
হ্যাঁ, কিন্তু ইসরো সেই জন্য আমায় ফান্ডিং দিয়েছিল, বলেছিল যত রকেট ব্লাস্ট হয় হোক, তুমি আমাদের দেশের জন্য ক্রায়োজেনিক টেকনোলজি বানিয়ে দাও। মোর দ্যান 50 রকেটস, কোটি কোটি টাকা খরচা করার পরে 2013 পরে ক্রায়োজেনিক ইঞ্জিন ইন্ডিয়া তৈরি করতে পেরেছে। অ্যাট প্রেজেন্ট উই আর অ্যাবসলিউটলি হ্যাভিং আওয়ার ওন ক্রায়োজেনিক ডিজাইন। ক্রায়োজেনিক টেকনোলজি আমাদের রয়েছে এবং বছরে বহু কোটি, মানে বহু হাজার কোটি টাকা ভারতবর্ষ রোজগার করে ক্রায়োজেনিক রকেটস এর মাধ্যমে অন্য দেশের স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দিয়ে। এটা অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে আছে। অভিজিৎ বাবু, অভিজিৎ সান্যাল, উনি বোধহয় কোশ্চেন করতে চান। হ্যাঁ, অভিজিৎ বাবু আপনি আপনি বলতে পারেন। অভিজিৎ বাবু বোধহয় নেই। দেবব্রত বাবু আছেন নাকি? হ্যাঁ, দেবব্রত বাবু বলুন। আমার তো বলা হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। মানে আমেরিকার, মানে রিসেন্টলি ইলন মাস্ক সম্পর্কে বিষয়টা নিয়ে খুব চর্চা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ জায়গা হ্যাঁ নিয়ে। হ্যাঁ হ্যাঁ তো মানে তার যা পরিসর, স্পেসে যাওয়ার বা মঙ্গলে হুম, অভিযান, এইরকম যা পরিসর, সেই পরিসরের তুলনায় আমাদের ইন্ডিয়ার ফান্ডিং এর সমস্যা বা কম এই আছে। ধরনের হ্যাঁ হ্যাঁ, কি কম আছে। সমস্যা রয়েছে সেটা নিয়ে যদি হ্যাঁ একটু হ্যাঁ, বলেন। কম আছে। এমনকি শুধু নাসার কাছেও অত ফান্ডিং নেই যত ইলন মাস্কের কাছে, একার কাছেই যা টাকা আছে। সে তো হাজারের বেশি স্যাটেলাইট তৈরি করে মহাকাশে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই যে যেহেতু তিনি বিলিয়নার, মানে ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, যার মহাকাশকে হয়তো চর্চা করতে হয়তো ভালো লাগে, বা হয়তো মহাকাশ সংক্রান্ত ভবিষ্যতে ব্যবসা তৈরি করতে তিনি চান, হ্যাঁ, তো সেটা তো ন্যাচারালি তিনি সেটা করতে পেরেছেন। কিন্তু নাসার কাছেও অত ফান্ডিং নেই যেটা ওনার একার কাছেই আছে। এবার দেখা গিয়েছে কিন্তু আমাদের পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন, যদি বিশেষত সায়েন্স, মহাকাশ বিজ্ঞান এগুলোর ইতিহাস পড়লে দেখা যায় যে মাঝে মাঝেই কিন্তু এরকম হয়েছে, অনেক ক্ষেত্রেই এরকম, মানে কোনো খামখেয়ালি বিশাল বিলিয়নার তারা একটা বিশাল প্রজেক্টকে ফান্ডিং দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে আমি দেখালাম কসমোলজি চর্চা, কসমোলজি সাবজেক্টটাই তৈরি হয়েছিল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবেলের হাত ধরে, যে টেলিস্কোপের মাধ্যমে চর্চা করে মাউন্ট উইলসন অবজারভেটরি আমেরিকা, যে টেলিস্কোপের আকাশ দেখতে দেখতে তিনি এই চর্চাটা করতে পেরেছিলেন, সেই টেলিস্কোপটা তৈরি করেছিলেন মানে রবার্ট উইলসন, যিনি একটা বিশাল বিখ্যাত বিলিয়নার ছিলেন। হ্যাঁ, এভাবে হয়েছে কিন্তু চর্চা, এবং যার ফলে আমরা মনে করি যে অবশ্যই কিন্তু এটাও থাকা দরকার, যে শুধুই আমার কাছে প্রচুর টাকা আছে, আমি হয়তো বললাম আমি কালকে 25 রকম নতুন নতুন গাড়ি বানিয়ে চালাতে চাই। দেখা কিন্তু যায় যে ইন লং রান এই যে এইটা করতে গিয়ে আমাকে যা করতে হচ্ছে, সেটা অনেক মানুষের কাছে হয়তো এই মুহূর্তে আমাদের কাছে কি ভাই প্রচুর টাকা আছে, 100টা স্যাটেলাইট বানিয়ে আকাশে ওড়াবে, হ্যাঁ হ্যাঁ, বা 1000টা স্যাটেলাইট বানিয়ে, কিন্তু ইন লং রান কিন্তু তার থেকে কিন্তু কিছু টেকনোলজি উঠে আসে, হুম তার থেকে কিন্তু নতুন কিছু সায়েন্স, নতুন কিছু নলেজ উঠে আসে, যেটা কিন্তু আমাদের সাহায্য করে। হুম হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না, মানে এটা দেবপ্রতিবাবু জানবেন, কারণ পরশুদিন আমার আরেকটা টক ছিল, সেখানে আমি বলছিলাম, একটু অন্যরকম টক ছিল। হ্যাঁ, যে এই অ্যাপোলো মিশনের মাধ্যমে মানুষকে চাঁদে পাঠানোর জন্য কত কিছু আবিষ্কার হয়েছে, তার একটা এক্সাম্পল বলি, অ্যাকোয়াগার্ড ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, হ্যাঁ, বা প্রোগ্রামেবল পেস মেকার, কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে 50 বছরে পৃথিবী জুড়ে। হ্যাঁ, প্রোগ্রামেবল পেস মেকার আমাদের জন্য আবিষ্কার হয়নি, নীল আর্মস্ট্রংদের জন্য হয়েছিল। ইন্টারনেট WWW আমাদের জন্য আবিষ্কার হয়নি, জেমিনি স্পেসক্রাফটে মহাকাশ, যে জেমিনি স্পেসক্রাফটের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর জন্য হয়েছিল রাশিয়ার দ্বারা। আজকে তো আমরা সকলেই WWW ইন্টারনেটকে ইউজ করছি বলতে গেলে প্রায়। হ্যাঁ, তো এইটা হচ্ছে লং, মানে অ্যাস্ট্রোনমি এমনই একটা সাবজেক্ট যেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। অ্যাস্ট্রোনমি ওই ম্যাথামেটিক্স কিছুটা অর্থে, হ্যাঁ, তাছাড়া ধরুন আপনার কোয়ান্টাম ফিজিক্স, এগুলো কিছুটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট, যেখানে আমরা কিন্তু আজকে যে চর্চাটা করছি, আজকে আমি যে ওই যে মহাকাশে দুটো তারার সংঘর্ষ হলে কি হবে, বা একটা সুপারনোভা হলে কি হবে, একটা তারা মহাকাশ বিস্ফোরণে ফেটে গেল, সেই নলেজ জেনে আমার আজকে আমার লাভ হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষের কি লাভ হবে সেটা সত্যিই হয়তো হবে না আজকে। হ্যাঁ, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। মহাকাশকে চিনে মানুষের কি লাভ হয়, সেই খতিয়ান যদি এখন আমি লিখে দিতে চাই, তাহলে মহাভারত ফেল হয়ে যাবে। ব্যাপারটা এটাই। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার, যার ফলে এটাকে আমরা সাপোর্ট করি মনে মনে। হ্যাঁ, যে আচ্ছা কেউ যদি এটাকে যদি কেউ পাগলামি বলেও দাবি করে, করুক না এরকম একটু পাগলামি, মদ খেয়ে রেসের মাঠে গিয়ে জুয়া খেলে, মেয়েদের সাথে নাচানাচি করে একটা মেয়েকে ধর্ষণ করে, সেটাকে আনন্দের মধ্যে না নিয়ে এসে
কেউ যদি বলে আমি আকাশে যেতে চাই, আমার কাছে প্রচুর টাকা আছে, হ্যাঁ, তার জন্য আমি নিজেই একটা স্পেসক্রাফট বানিয়ে নেব, হ্যাঁ, করুক না, হ্যাঁ, করুক না, লেট দেম ডু ইট। হ্যাঁ, ব্যাপারটা এটাই। হ্যাঁ, তো সেইটা, সো উই নো দ্যাট ইন ফিউচার এটা যদি চলতে থাকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে। কিসে হবে আমি জানি না, কিন্তু হবে। কিছু না কিছু একটা বেরোবে। সেই কিছু, হ্যাঁ, টেকনোলজি একটা অ্যাপোলো মিশনকে পাঠানোর জন্য কত কিছু এসছে, তার ওই যে বললাম, তার জন্য আবার 3টে লেকচার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, শুধু অ্যাপোলো মিশন। হ্যাঁ, কারণ ওটা নিয়ে সব থেকে বেশি মানুষ যারা জানে না তার কথা বলে, চাঁদে পাঠিয়ে কি হলো, লোককে কি হলো তারা নিজেরাই জানে না। আচ্ছা, আরো দুজন অসংখ্য আচ্ছা, ধন্যবাদ ডক্টর উত্তরটা, আরো আনন্দময় দুজন রয়েছে, মুখোপাধ্যায়। আমরা নিয়ে নেব। হ্যাঁ, হ্যাঁ, আনন্দময় মুখোপাধ্যায় সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, আহ, উনি, আচ্ছা স্যার, বলুন স্যার। হ্যাঁ, ডক্টর আনন্দময় মুখোপাধ্যায়, উনি কিছু বলবে হয়তো। হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। গৌরববাবু, আগেই আপনাকে ধন্যবাদ নমস্কার। জানাই। এমন একটা খুব, হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলে শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলুন, আপনি বলুন। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, ওনার, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন, হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি যে আপনাকে ধন্যবাদ আগেই জানাই যে এত সুন্দর একটা উপস্থাপনার জন্য। ধন্যবাদ। ওই একটা বিষয় জানতে চাই। হুম। হ্যাঁ, আমি এমনি আকাশ দেখতে ভালোবাসি, মানে এই সংক্রান্ত, এই, হ্যাঁ, হ্যাঁ, আমি এমনি আকাশ দেখি মাঝে মধ্যে, সময় সুযোগ পেলে আকাশ দেখতে ভালো লাগে। আহ, একটা বিষয় জানতে চাই যে আমাদের ভারতবর্ষে যে টেলিস্কোপিক অবজারভেটরি গুলো, হুম, বোধহয় কেটে আছে। আচ্ছা স্যার, যদি অসুবিধা হয় আপনি মেসেজে লিখতে পারেন, চ্যাটে লিখে দিতে পারেন, আপনি আপনার কি জানতে চাচ্ছেন। হ্যাঁ, কানেকশনের হয়তো একটু সমস্যা রয়েছে, আপনি মেসেজে লিখে দিন, গৌরববাবু উনি দেখে নেবেন। হুম, হুম। আমি আমি দেখে আমি আলোচনা করছি। হ্যাঁ, আপনি আপনি মেসেজে যেরকম লিখেছেন, আচ্ছা, আপনি মেসেজে ওইভাবে লিখে দিতে পারেন। আচ্ছা, আমরা পরের যে রাহুল। কোশ্চেন করবে হ্যাঁ, রাহুল রাউত, ওনাকে নিয়ে নেবো একটু। হ্যাঁ, রাহুল রাউত বাবু। হ্যাঁ, রাহুল বাবু। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে যে হ্যাঁ, বর্তমানে বিভিন্ন দেশ যে মুনের যে সাউথ পোল আছে সেখানে একটা মানে বিভিন্ন রকমের স্পেস ক্রাফট পাঠানোর বা রিসার্চের দিকে একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে, যে হ্যাঁ, এটার কারণ কি? আর হ্যাঁ, স্যার আরেকটা কোশ্চেন আছে যে সম্প্রতি আমরা দেখছি যে বিভিন্ন মানে স্পেস এজেন্সি গুলো মানে যে মুন বলুন বা অন্যান্য জায়গাতে একটা চেষ্টা করছেন যে আহ, বিভিন্ন রকমের ওই ড্রোন জাতীয় জিনিস দিয়ে এক্সপেরিমেন্ট করার। হুম, হুম, এটাও বা তারা কেন কেন করতে চাইছেন, যে মানে আনম্যান্ড যে হুম, হুম। টেকনোলজি ইউজ করা? এই দুটোই স্যার। একদম খুব ভালো কোশ্চেন করেছেন। যদিও এই দুটো বিষয় নিয়ে যেহেতু আমি টেকনিক্যালি চর্চা করি না, মেবি আই এম নট দ্য রাইট পারসন টু টেকনিক্যালি কমেন্ট। হ্যাঁ, মানে একদম ডিটেলসে, কিন্তু আমি যতটুকু জানি, ওভারঅল যতটুকু ওভার দ্য সারফেস বুঝতে পারি, আমি সেইটুকুই আলোচনা করছি। দেখুন, সাউথ পোল অফ মুন এমন একটা জায়গা যেখানে এর আগে কোনো মানে মহাকাশযান যায়নি, বা ওই সাউথ পোল অফ মুন নিয়ে কোনো চর্চা এর আগে হয়নি। যদিও আমরা অনেকেই বলবেন আচ্ছা মুন নিয়ে তো হচ্ছে, চাঁদ নিয়ে তো বহু বছর ধরেই চর্চা চলছে, কিন্তু ব্যাপারটা ওরকমই। মানে মহাকাশের যে কোনো বস্তুই বা আমাদের জানা বস্তুগুলোই, হ্যাঁ, আমরা যদি খুব ভালোভাবে ডিটেলসে চর্চা না করি, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যায়। হ্যাঁ, যেরকম আমাদের মানুষ, হ্যাঁ, মানুষের মন সম্পর্কে আমরা কতটুকু জানি, মানুষের মাথা সম্পর্কে কতটুকু জানি, হ্যাঁ, তবে এই বিশাল রহস্য। হ্যাঁ, তো যার ফলে আমরা এতদিন আমরা জানতাম সাউথ পোল বা চাঁদের যে উল্টো পিঠ, ডার্ক সাইড অফ মুন, এই অঞ্চলগুলোতে যাওয়াটা আগে কঠিন ছিল। হ্যাঁ, আগের টেকনোলজিতে এই জায়গাগুলোতে নতুন কিছু আমরা পেতে পারি কিনা, নতুন নলেজ, নতুন কিছু আছে কিনা আমরা কিন্তু জানি না। যার ফলে সেই চর্চাটা হওয়াটা কিন্তু প্রয়োজন। আজকে যখন আমাদের কাছে সেই টেকনোলজি, কিছু কিছু দেশের কাছে সেই ক্ষমতা বা টেকনোলজি আসতে শুরু করেছে, যে আমরা সাউথ পোলেও একটা স্পেসক্রাফট পাঠাতে পারি, ল্যান্ডার পাঠাতে পারি, বা চায়না তারা ডার্ক সাইডে উল্টো পিঠে একটা মহাকাশযান পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, ওখানের সাথে এই চাঁদের নিয়ার সাইড যে, তার ডিফারেন্সটা কি সেটা আমরা মোটামুটি বুঝি, কিন্তু ইন ডিটেলসে যতক্ষণ না বুঝি, তাহলে আমাদের চাঁদকেও কিন্তু পুরোপুরি চিনতে পারবো না।
চাঁদ সম্পর্কেও আমরা জানতে হবে, কারণ চাঁদ হচ্ছে আমাদের নিয়ারেস্ট অ্যাস্ট্রোনমিক্যাল নেইবার। সেটা সম্পর্কে আমরা না জানলে আমাদের খুব বড় বিপদ হতে চলেছে। হ্যাঁ, যে ইন ফিউচার ইন্টারপ্ল্যানেটারি স্পেস ট্রাভেল যখন হবে, যেরকম আমাদের এই প্ল্যাটফর্ম থাকে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যাওয়ার, চাঁদই কিন্তু আমাদের ফার্স্ট স্টেশন। সেখানে কোথায় জল আছে, কোথায় ভয়ঙ্কর কিছু আছে, হ্যাঁ, কোথায় আমরা ল্যান্ড করতে পারবো কি পারবো না, হ্যাঁ, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। নাহলে ওই আমাদের ইন্টারস্টেলার একটা ফিকশনই থেকে যাবে। ইন্টারস্টেলার তো বটেই, মানে আমরা পাশের গ্রহটাতেও মানুষ পাঠাতে পারবো না, অসম্ভব। কিন্তু পৃথিবী কি সারা জীবন মানুষের বাসযোগ্য থাকবে? সেটা কিন্তু নয়। আচ্ছা, হ্যাঁ, সেটা কিন্তু নয়। হ্যাঁ, একটা সময় হয়তো আসবে, আজকে আসুক 500 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, যাই হোক, একটা সময় কিন্তু আসবে পৃথিবীতে পপুলেশন বাড়ছে, পৃথিবীতে যেসব ন্যাচারাল রিসোর্সেস ধীরে ধীরে কমছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পৃথিবী কি সত্যি একটা বাসযোগ্য জায়গায় থাকবে একটা টাইমে? সেটা হয়তো নয়। আমরা হয়তো খুব খুব অসাধারণ কিছু কিছু অ্যাবসলিউট আনইমাজিনেবল কিছু কিছু এই কল্পবিজ্ঞান পড়ি বা সায়েন্স ফিকশন কখনো কখনো দেখি, মনে হয় এই তো হতেই পারে না। হ্যাঁ, কিন্তু হয়তো সেটা একদিন যখন সত্যি হবে, হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু মহাকাশে গিয়েই হয়তো থাকতে হতে পারে। আমাদের হয়তো 50টা জেনারেশন বাদে বা 100টা জেনারেশন বাদে। মহাকাশে কোথায় থাকবো? কোথায় জল পাবো? কোথায় খাবার পাবো? সেই চর্চাগুলি যদি আজকে থেকে আমরা না করি, তাহলে হঠাৎ করে কিন্তু সেটা সম্ভব নয়। হ্যাঁ, এটা আমি মোটামুটি বুঝি, তবে একদম এক্সাক্ট টেকনিক্যাল রিজন সেরকম ড্রোন দিয়ে চর্চা, আনম্যান ভেহিকেল পাঠিয়ে চর্চা করাটা মোর ইজিয়ার দ্যান ম্যান ভেহিকেল পাঠিয়ে করা। একজন অ্যাস্ট্রোনট জীবন হচ্ছে পৃথিবীতে সব থেকে দামি জীবন। হ্যাঁ, একজন অ্যাস্ট্রোনট তৈরিতে যে মেধা, যে বুদ্ধি, যে পরিশ্রম, যে টাকা পয়সা খরচা হয়, যে সময় খরচ হয়, সেটা পৃথিবীর সব থেকে টাফেস্ট জব হচ্ছে অ্যাস্ট্রোনট। আমরা একজন অ্যাস্ট্রোনটকে হারাতে চাই না। ব্যাপারটা এটা। কিন্তু এর আগে ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাস্ট্রোনট মারা গিয়েছে, আমাদের দেশে কল্পনা চাওলাও তো মারা গিয়েছে। আমরা চাই না সেটা হোক। যদি এটা ড্রোন, যেটা আনম্যান ভেহিকেল দিয়ে যদি অনেকটা কাজ করা যায়, রোবোটিক ভেহিকেল দিয়ে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু আস, মোর ইজিয়ার টু আস, লাইফ লস যাতে না হয়। তবে হ্যাঁ, হয়তো এর পার্টিকুলার আরো কিছু টেকনিক্যাল রিজন থাকতে পারে, যেটা যারা এটা নিয়ে চর্চা করছে তারা হয়তো আরো টেকনিক্যাল রিজন বলতে পারবেন। আই এম নট দ্য পার্সন ফর দ্যাট, কিন্তু ওভারঅল আমি বললাম। হ্যাঁ, ওভারঅল বললাম। আচ্ছা, হ্যাঁ, ডক্টর আনন্দময় মুখোপাধ্যায় লিখে দিয়েছেন, হ্যাঁ, যে হ্যাঁ, ক্যান অর্ডিনারি লেম্যান ভিজিট দ্য অবজারভেটরিজ লাইক নৈনিতাল, লাদাখ, ভাইনুআপ্পু? হ্যাঁ স্যার, আনন্দময় বাবু, আপনি যদি শোনেন, ইয়েস, এটা কিন্তু যে কোনো ইন্ডিয়ান ব্যক্তি, যে কোনো ভারতীয়, তারা এই ভাইনুবাপ্পু অবজারভেটরি, নৈনিতাল তারা ভিজিট করতে পারেন। আমাদের ভাইনুবাপ্পু অবজারভেটরি ইজ ওপেন ফর এভরিবডি। হ্যাঁ, এভরিবডি। কিন্তু আপনি যখন খুশি যে কোনো দিন আসতে পারবেন না। যদি আপনি কোনো শনিবার দিন আসেন, এভরি স্যাটারডে ইট ইজ আ পাবলিক ডে। যে কোনো শনিবার উইদাউট এনি পারমিশন যে কেউ আসতে পারে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, দুপুর 2টো থেকে 8টার মধ্যে। এবং কি কি দেখানো হবে তাদেরকে, এই যে মেজর কিছু টেলিস্কোপ, সব থেকে বড় টেলিস্কোপ, যেটা এশিয়ার সব থেকে বড় টেলিস্কোপ একসময় ছিল, ভাইনুবাপ্পু টেলিস্কোপ, সেটা কি করে কাজ করে, কিভাবে ডেটা নেয়, কিভাবে ডোম ঘোরে, কিভাবে ওটা ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে, সেটা একদম লেকচার সহ এখানে এক্সপার্টস রয়েছে, তারা এটা বোঝাবেন। তারপর যদি আকাশ পর্যবেক্ষণ করা, যেরকম আজকে শনিবার, আজকে আকাশ ইজ নট ক্লিয়ার ইয়ার, তা আকাশ পর্যবেক্ষণ করা যদি সম্ভব হয়, তাহলে ওই টেলিস্কোপ দিয়ে তো আকাশ দেখা সম্ভব না, বিকজ দ্যাট দিজ আর অল প্রফেশনাল রিসার্চ টেলিস্কোপস। সুতরাং বিকেল 5:30টার পর থেকে সেটা চলে যাবে রিসার্চের জন্য। হ্যাঁ, রিসার্চ স্কলাররাই সেটা দিয়ে আকাশ পর্যবেক্ষণ করবে। কিন্তু এছাড়া আমাদের কাছে আউটরিচ সেন্টার রয়েছে, যে আউটরিচ সেন্টারে এরকম 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি নানান রকম টেলিস্কোপ, বাইনোকুলার সব রাখা আছে। হ্যাঁ, তো সেইটা দিয়ে আকাশ পর্যবেক্ষণ করানোর জন্য সেটা ব্যবস্থা করা হয়। এছাড়াও কিছু কিছু অ্যাক্টিভিটিস, অ্যাস্ট্রোনমি রিলেটেড অ্যাক্টিভিটিস, পোস্টার্স, নানান অ্যাস্ট্রোনমিক্যাল সিগনিফিকেন্ট জিনিস আমরা চেষ্টা করছি। একটি অলরেডি ফান্ডিং এসে গেছে। ভাইনুবাপ্পু অবজারভেটরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত হিস্টোরিক একটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ভারতের। নানান রকম ইম্পর্টেন্ট ডিসকভারি হয়েছে, নানান ঐতিহাসিক জিনিস এখানে রয়েছে অ্যাস্ট্রোনমি সংক্রান্ত। তো সেটা নিয়ে আমরা একটা ভাইনুবাপ্পু মিউজিয়াম তৈরি করার চেষ্টা করছি আমাদের অবজারভেটরির ভেতরে। সো দ্যাট ফান্ডিং, স্যাংশন, এভরিথিং হ্যাজ কাম। তো পরবর্তীকালে মেবি আফটার 1 ইয়ার or 1.5 ইয়ার্স ওটা তৈরি হবে। হ্যাঁ, তো এরপরে যারা আসবে তারা সেটাও দেখতে পাবে। হ্যাঁ, বাট কোনো লেম্যান না হয়ে কোনো যদি স্টুডেন্ট, কোনো অর্গানাইজেশন বা কোনো স্টুডেন্ট যদি চায়, দে ক্যান ডেফিনেটলি ভিজিট দিস অবজারভেটরি বা কোনো একাডেমিক ইনস্টিটিউশন ফর ডুইং প্রজেক্ট, ফর ডুইং সায়েন্টিফিক রিসার্চ প্রজেক্ট, দ্যাট ইজ দেয়ার। হ্যাঁ, যে অ্যাট প্রেজেন্টও অলরেডি আমারই মোর দ্যান 10 স্টুডেন্টস এখানেই থাকছে।
যারা আইদার গ্র্যাজুয়েশন প্রজেক্ট, বিএসসি প্রজেক্ট করছে, এমএসসি প্রজেক্ট করছে, মাস্টার্স ডিসার্টেশন করছে, আফটার মাস্টার্স পিএইচডি তে জয়েন করার আগে রিসার্চ প্রজেক্টের সাথে যুক্ত হয়ে গেছে আমারই সাথে। তো এগুলো সম্ভব, হ্যাঁ, সেটাও সম্ভব। হ্যাঁ, তো এটা হয়েছে, এই ব্যাপারটা হয়েছে। আচ্ছা, বিপ্লব বাবু বলেছেন আপনার ভিডিও টকগুলো ইউটিউবে কি করে পাওয়া যাবে, সেটা বোধহয় চিরঞ্জিত বাবু আপনি বলে দিতে পারবেন। হ্যাঁ, আমরা এই ভিডিওটা ইউটিউবে আমাদের আকাশগঙ্গার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আপলোড করে দেবো, সেখান থেকে আপনি পুরো বিষয়টা শুনে নিতে পারবেন। যদি একবার গ্রুপে লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, গ্রুপে এবং আমাদের ওয়েবসাইটেও থাকবে। ঠিক আছে। আর বোধহয় বোধহয় সেরকম কেউ নেই। হ্যাঁ, আমি ঠিক আছে। স্যারকে, গোবিন্দ স্যারকে বলবো একটু লাস্টের দিকে কিছু বলার জন্য, এরপর আমরা ঠিক আছে। শেষ করব। হ্যাঁ, ধন্যবাদ গৌরব স্যার, যদি আপনি ক্যামেরাটা বাবুকে, একটু অন করে নিন। অনেক ধন্যবাদ। এখন আর যদি কেউ কোনো প্রশ্ন না করেন তাহলে আমরা এখনই আমাদের এই আলোচনাটা মানে ক্লোজ করে দিতে পারি। আর তো কেউ কিছু বলবেন না? কেউ কিছু বলবেন আর? আচ্ছা নয় বোধহয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লোজ করে দিচ্ছি। ঠিক হ্যাঁ, আছে, সকলকে আচ্ছা, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। ভালো Good থাকবেন night। সবাই। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ।